হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এইচএস এবিটি এর ফিজিক্সের সলিউশন নিয়ে। আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। আমাদের প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওগুলি তোমাদের টাইম বের করে তোমরা অবশ্যই দেখে নিও। এতে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে। আমি সুরজিৎ রায়। আজকে আমাদের ফিজিক্সের ফুল সলিউশন আর একটি সেট আমরা আলোচনা করব। চলো স্টার্ট করা যাক। খুব মজাদার ক্লাস হবে। এই সেটটা অন্যান্য সেটের থেকে একটু আলাদা। অনেক নতুন কোশ্চেন আছে, আবার অনেক পুরনো কোশ্চেন আছে। তো যেগুলো নতুন কোশ্চেন সেগুলো করাবো, যেগুলো পুরনো কোশ্চেন সেগুলোও করাবো। কিছু কিছু কোশ্চেন প্রিভিয়াস সেটে রয়েছে, সেগুলো একটু দেখে নিও। চলো স্টার্ট করি। দেখো ফার্স্ট এমসিকিউ কি বলছে দেখে নাও আগে। এমসিকিউর প্রথম এমসিকিউ বলছে একটি নিরেট কি নেওয়া আছে, দেখো না। একটি নিরেট ধাতব গোলক আছে, ঠিক আছে, সমব্যাস ফাঁপা গোলক আর একটা আছে। বলছে অপেক্ষা আধান ধরে রাখবে কোনটা। একটা ফাঁপা গোলক আছে আর একটা কি আছে দেখো, নিরেট বলেছে না। একটা নিরেট আর একটা কি বলেছে দেখো, ফাঁপা। ব্যাস সমান, ব্যাস ব্যাস সমান মানে এখানে আমার অ্যান্সার। ব্যাস সমান মানে দুজনের কি সমান, ব্যাসার্ধ সমান। দেখো সি সমান 4πε0 ইন্টু ক্যাপিটাল আর, জানো। তাহলে দেখো না এই টোটাল পার্টটা যদি আমার কনস্ট্যান্ট হয়, তাহলে দেখো না সি প্রপোর্শনাল টু আর হবে। তাহলে দেখো না সি যদি আর এর সঙ্গে প্রপোর্শনাল রিলেশনে থাকে, কি বললাম, সি যদি আর এর সাথে প্রপোর্শনাল রিলেশনে থাকে, যেহেতু দুটোরই ব্যাসার্ধ কি সমান, সুতরাং দুটোই কি করবে, একই চার্জ ধরে রাখবে। তাহলে কোন অপশনটা আমাদের ঠিক হবে বাবুরা? অপশন ঠিক হবে বি, সরি, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন পড়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে একটি সাবান বুদবুদকে 24 ভোল্ট বিভবে আহিত করা হলো। যদি এর ব্যাসার্ধ 3 গুণ করা হয়, তবে এর ব্যাসার্ধ কত করছে দেখো, 3 গুণ। আচ্ছা ব্যাসার্ধ যদি 3 গুণ করে, তাহলে কি বলছে দেখো, বিভব কত হবে। বিভব কত হবে এটা আমাকে বের করতে হবে। আচ্ছা বিভবের সাথে ব্যাসার্ধের রিলেশনটা আগে জানতে হবে। কি বললাম, বিভবের সঙ্গে ব্যাসার্ধের রিলেশন। ভি সমান হয় কিউ বাই আর, অর্থাৎ দেখো ভি প্রপোর্শনাল টু 1/r। আমি যদি ধরে নিই প্রথমটার জন্য বিভব v1, তাহলে v1 প্রপোর্শনাল টু 1/r1। দ্বিতীয়টির জন্য বিভব যদি আমি ধরে নিই v2, তাহলে v2 প্রপোর্শনাল টু কত হবে, 1/r2। এই দুটোকে কাজে লাগাও। কাজে লাগালে কি পাবে দেখো না, v2/v1 ইকুয়াল টু আসবে r1/r2। তাহলে দেখো v2 সমান কত আসবে, v1 ইন্টু r1/r2। v1 এর মান কত দেখো 24 আছে, 27 বলছিলাম, 24 ইন্টু আর ডিভাইডেড বাই ব্যাসার্ধ কত করবে বলেছিল দেখো, 3 গুণ। তাহলে এটা কত হবে 3r। আর আর কেটে দাও, 3 8 24। তাহলে অ্যান্সার কত হলো, 8 ভোল্ট। 8 ভোল্ট। বোঝা গেছে? চলো নেক্সট কি বলছে দেখো। 2.2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি কোষকে রোধ কত দেওয়া আছে দেখো, 10 ওহম। রোধ কত দেওয়া আছে, 10 ওহম। আচ্ছা 10 ওহমের সঙ্গে যুক্ত করলে তার মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা ঘটে। বলছে কোষটির অভ্যন্তরীণ রোধ কত হবে তোমাকে বের করতে হবে। খুব ইজি, খুব ইজি। ওকে, একটু ভালো করে দেখবে। দেখো ভি সমান সূত্র কি হয়, ভি সমান ই মাইনাস অফ আই আর। এটা হচ্ছে আমার ভি এর সূত্র। আচ্ছা আমাকে বের করতে হবে, কিটা বের করতে হবে, অভ্যন্তরীণ রোধ অর্থাৎ স্মল আরটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো না স্মল আর সমান কত হবে। আচ্ছা এটা এই পাশে নিয়ে আসো, এটা হয়ে যাবে দেখো ই মাইনাস অফ ভি ডিভাইডেড বাই আই হবে। আচ্ছা আর কি দেওয়া আছে, আর দেখো রোধ দেওয়া আছে, বাহ্যিক রোধ দেওয়া আছে, মানে দেখো না ভোল্টেজের এখানে ভি ইকুয়াল টু কত হয়, আই আর। ওটা পুট করে দাও। তাহলে স্মল আর ইকুয়াল টু কত হবে দেখো, ই মাইনাস অফ ক্যাপিটাল আর ডিভাইডেড বাই আই।
এখন শুধু কি করবো বলতো, মান বসাবো। তাহলে স্মল আর ইকুয়াল টু ই দিয়ে দিয়েছে দেখো 2.2 মাইনাস আই এর মান আছে কত, আই এর মান 0.2, 0.2 ইন্টু 10 ডিভাইডেড বাই 0.2। তাহলে স্মল আর ইকুয়াল টু কত পাবে দেখো, এটা 2 আসবে, 2 আসলে এটা 0.2 আসবে, 0.2 বাই 0.2। অ্যান্সার 1 আছে, হ্যাঁ আছে, অপশন ডি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো কি, অপশন ডি। চলো নেক্সট কি বলেছে, কোনো বৈদ্যুতিক বাল্বে তড়িৎ পরিবহন ঘটছে, ঠিক আছে, তার তড়িৎ পরিবহনের যে মাত্রাটা সেটা কত করেছে দেখো না, তড়িৎ পরিবহন মাত্রাটা কত করেছে দেখো, 0.5%। কি করেছে, বাড়িয়েছে না কমিয়েছে, কমিয়েছে। বলছে বাল্বের ক্ষমতা কি হবে, এটা আমাকে জানতে চাইছি। বলছে কি বাল্বের ক্ষমতা কি হবে। আচ্ছা হ্রাস পাবে এটা বলে দিয়েছে, হ্রাস পাবে এটা আমাকে বলে দিয়েছে। দেখো না পি সমান, প্রথমে সূত্রগুলো আমরা লিখে নিই। পি সমান হয় আই ইন্টু ভি, আবার পি সমান হয় আই স্কোয়ার ইন্টু আর। আচ্ছা রোধ কি চেঞ্জ হবে, একটু ভালো করে যদি দেখো, একটি বাল্বের রোধ কি চেঞ্জ হবে, রোধ কিন্তু কখনো চেঞ্জ হবে না। তার মানে আমরা দেখো এই সমীকরণটা কিন্তু কাজে লাগিয়ে নিতে পারি। এটার থেকে যদি আমরা ত্রুটি বের করি, ডেল পি বাই পি ইকুয়াল টু কত আসবে দেখো না, 2 ইন্টু ডিআই বাই আই। বোথ সাইডে 100 নিয়ে নাও পার্সেন্টেজের জন্য। এই টোটালটা কত দিয়েছে দেখো, এই টোটালটার অ্যান্সার দিয়ে আছে 0.5। তাহলে 0.5 ইন্টু 2, তাহলে অ্যান্সার কত হবে দেখো না, 1%। বুঝে নাও অপশন 1%, অপশন সি হয়ে যাবে তাহলে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এল বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র তারের মধ্য দিয়ে, আচ্ছা এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন তোমাদের, এটা কিন্তু আগের পেজে ছিল মেবি, এটা রিপিট কোশ্চেন 2 মার্কস অর 3 মার্কস কোনো একটা ছিল মার্কসের, ঠিক মনে নেই আমার। এটা তোমাদের কিন্তু প্রিভিয়াস পেজে আছে, তাও আমি এটা করে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। ইভেন এটা তোমাদের জয়েন্টের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। জয়েন্ট যারা দেবে, জেই বলো ডাব্লিউবিজেই বলো, তারা কিন্তু এই রকম টাইপের প্রবলেমগুলো ভালো করে দেখে রেখো। ওকে কি বলেছে দেখো, একটি বাহু বিশিষ্ট, কত বাহু বিশিষ্ট বলেছে দেখো, এল বাহু বিশিষ্ট। এল বাহু বিশিষ্ট একটা বর্গাকার তার আছে, তারের মধ্যে দিয়ে আই প্রবাহ মাত্রা আছে। বলছে কেন্দ্রে কর্ণদ্বয়ের ছেদবিন্দু মানেই তো কেন্দ্র, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে তোমাকে বের করতে হবে। আচ্ছা একদম কেয়ারফুলি দেখবে। ওকে আঁকাটা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো এই টোটালটা তো 90, তাহলে এটা কত হবে 45 ডিগ্রি, এটাও কত হবে 45 ডিগ্রি। আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট বেরোচ্ছে। কোন সূত্র লাগাবো বলো তো, এখানে আমরা লাগাবো হচ্ছে ল্যাপ্লাসের সূত্র। কার সূত্র লাগাবো, ল্যাপ্লাস। ডিবি সমান কি ছিল একটু মনে করো, আই ডেল এল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর কি ছিল, এখান থেকে যে বিন্দুতে বের করবে তার ডিস্টেন্স, টোটালটা যদি এল হয়, এটা দেখো হয়ে যাবে কত, এল বাই 2। তাহলে ডিরেক্ট আমি বিটা বের করে নিই। তাহলে দেখো না বি সমান কি কত হবে, বি সমান হয়ে যাবে মিউ নট আই ডিভাইডেড বাই 2 নয় 4 আসবে, সরি 4 পাই আর ইন্টু সাইন অফ 45 ডিগ্রি প্লাস সাইন অফ 45 ডিগ্রি। থিটা 1 থিটা 2 মান বোথ সমান আছে দুটোই 45 করে। তাহলে বি ইকুয়াল টু কত পাবে দেখো, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর ইন্টু সাইন 45 মানে কত 1/√2, দুটো আছে তার জন্য এটা করে দেবো 2/√2। ওকে আচ্ছা এটা একটার জন্য পেলে, কিন্তু এরকম কতগুলো বাহু আছে দেখো না, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটা বাহু। তাহলে টোটাল যদি বের করতে চাও, টোটাল কত হবে 4 ইন্টু 2
মিউ নট ইন্টু আই ডিভাইডেড বাই 4 পাই আর ইন্টু রুট টু। আচ্ছা, আর এর মানটা পুট করে দাও। আর মানে কত এখানে? L/2। L/2 দেখো, একটা 2 উপরে চলে গেল। ওকে, এখন দেখো নিচে কিছু নেই, এইটা উড়ে গেছে, 2 4 4 কেটে দাও। আচ্ছা, উপরে আর একটা রুট টু বসাও, নিচে আর একটা রুট টু বসাও। দেখো এই রুট টু মানে একটা 2ও কেটে যাবে। তাহলে আমার অ্যান্সার কত আসছে দেখো না, 2√2 ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই পাই এল। মিলে গেছে দেখো কোনো একটা অপশন। এই এটা অপশন সি হচ্ছে কারেক্ট, সরি অপশন সি কি না, অপশন ডি। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, বলছে তুমি ধরো কোন একটা বৈদ্যুতিক যন্ত্রে কারেন্ট পাঠাচ্ছ। কি পাঠাচ্ছ? কারেন্ট। ঠিক আছে, হ্যাঁ কারেন্ট পাঠাচ্ছ। চৌম্বক পদার্থকে চুম্বকিত করা হয় তখন যে শব্দ উৎপন্ন হয়। আচ্ছা, কারেন্ট পাঠিয়ে চুম্বক পদার্থকে চুম্বকিত করতে হলে যে শব্দ উৎপন্ন হয় সেটা মাথায় রাখবে, যান্ত্রিক শক্তি। কোন শক্তি বললাম? যান্ত্রিক শক্তি, এটা হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে একটা ম্যাথ আছে দেখো, আইআরএমএস ভ্যালু চাইছে। খুব ইজি ম্যাথ এটা। আচ্ছা, আই সমান কত দিয়েছে আগে লিখে নাও না। আই সমান তোমার কত দেওয়া আছে? আই সমান দেওয়া আছে 4 প্লাস 10 সাইন অফ 100 বাই টি। আচ্ছা, এর আইআরএমএস এর একটা সূত্র হয়, আইআরএমএস এর একটা ফর্মুলা হয়। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2। এটা হচ্ছে এর ফর্মুলা। a স্কয়ার মানে কত? 4। 4 স্কয়ার কত পাবে দেখো না, 16 প্লাস 10 স্কয়ার কত পাবে? 100। 100 ডিভাইডেড বাই 2 মানে কত? 50 যাবে। তাহলে 60 আর এপাশে 66। তাহলে অ্যান্সার কত হলো? √66। আচ্ছা, √66 মানে দেখবে কোনটা হয় এখন। কতগুলো অপশন আছে? অনেকগুলোই অপশন আছে, দেখতে হবে কোনটা যায় এখন। √66 তো অপশনে নেই, তাহলে অপশন দেখতে হবে কোনটা হবে। আচ্ছা, √66 মানে দেখো 8 8 64 হয়, তাহলে 8 পয়েন্ট সামথিং যাবে। তাহলে 8 পয়েন্ট সামথিং দেখো একটাতেই আছে, এটা। তাহলে আমার সঠিক অ্যান্সার কি হবে? বি। পরের কোশ্চেন কি বলছে দেখো, এলসিআর এর শ্রেণী অনুনাদে, এটা সোজা কোশ্চেনটা, এটা অলরেডি আমরা আগে করে এসেছি। এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো, এটা আমাদের আগের সেটে ছিল, এর আগের সেটেই এটা ছিল, এটা তোমাদের এইচডব্লিউ। এরপর কি বলছে দেখো, কোন তলের ওপর কোথায় গেল, হ্যাঁ, কোন তলের উপর আপতিত মোট তড়িৎচুম্বকীয় শক্তি ইউ। আচ্ছা, আপতিত মোট তড়িৎচুম্বকীয় শক্তি কত বলছে? ইউ। ইউ সম্পূর্ণরূপে শোষিত হয়, তাহলে মোট স্থানান্তরিত ভরবেগ কত হবে? আচ্ছা দেখো, এখানে রিফ্লেক্ট হচ্ছে না কিন্তু, জাস্ট এরকম ফোটন পড়ছে আর টোটালটা কি হচ্ছে? শোষণ হয়ে যাচ্ছে। তাহলে দেখো ফোটন ই এনার্জি যদি ই ধরি, ই সমান কত হয়? hc বাই ল্যামডা। আচ্ছা, এটাকে এখানে নামিয়ে দাও, তাহলে এটা কত হবে দেখো না, ই বাই সি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। আচ্ছা, ল্যামডা ইকুয়াল টু কত ছিল মনে করো না, এইচ বাই পি। তাহলে পি সমান কত আসবে? এইচ বাই ল্যামডা। তাহলে এইখানে কত পুট করব? পি পুট করব। তাহলে পি সমান কত আসবে দেখো না, ই বাই সি। কিন্তু এনার্জি এখানে কত দিয়েছে? ইউ। তাহলে ই এর জায়গায় কত বসাবে? ইউ। দেন ইউ বাই সি। বোঝা গেছে? চলো নেক্সট। নেক্সট কি বলছে, এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমে আলোর বেগের এত গুণ। আচ্ছা, আমি ধরে নিলাম এ একটা মিডিয়াম, বি একটা মিডিয়াম। এ মিডিয়ামে আলোর বেগ ধরলাম v1, v1 সমান v। বি মিডিয়ামে আলোর বেগ ধরলাম v2, v2 সমান কত হবে দেখতে হবে। কি বলেছে দেখো, এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমে আলোর বেগের এত গুণ। আচ্ছা, বি মাধ্যমে যদি আমি v ধরি, তাহলে এ মাধ্যমে তো নিশ্চয়ই আর v হবে না, এটা কত হবে? 1.25 v হবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এরপর কি বলছে দেখো না, প্রতিসরাঙ্কের অনুপাত কত হবে, করে দাও। এরপর μ1 ইকুয়াল টু সি বাই v1, μ2 ইকুয়াল টু সি বাই v2। দুটো রেশিও বানাও, রেশিও মতলব অনুপাত। তাহলে অনুপাত করলে কত আসবে দেখো, μ1 বাই μ2 ইকুয়াল টু, দেখো না
দুটোতেই তো সি সি আছে, দুটোর ভ্যালু সেম কনস্ট্যান্ট, তাহলে এই দুটো কি হবে কাটাকুটি হয়ে যাবে। তাহলে ইনভার্স যেহেতু আছে তার জন্য 1 থাকলে এখানে নিচে 1 হবে, তাহলে এখানে v1 হলো, এখানে v2 হলো। তাহলে দেখো μ2 বাই μ1 ইকুয়াল টু v1 এর মান কত 1.25 1.25 v, উপরে v একটা একটা কেটে গেল, তাহলে দেখো সরি এটা 1 হতো এটা 2 হতো, μ1 বাই μ2 সমান কত আসবে 1 বাই 1.25 1 বাই 1, আচ্ছা ওরকম তো অপশন নেই। আচ্ছা 1 বাই 1.25 মানে তোমার অ্যান্সার আসবে 1 এর থেকে কম, 1 এর থেকে কম একটাই অপশন আছে, অপশন হচ্ছে সি, অর্থাৎ 0.8, অর্থাৎ কত μ1 বাই μ2 এর অ্যান্সার কত 0.8, একদম ঠিকঠাক, বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে দুটি পোলারয়েড আড়াআড়ি ভাবে রয়েছে, এখন একটিকে 45 ডিগ্রি কোণে ঘোরানো হলো, নিঃসৃত আলোক রশ্মি আপতিত রশ্মির, আচ্ছা নিঃসৃত আলোক রশ্মি আপতিত রশ্মির কত গুণ হবে। দেখো ধরে নাও সাপোজ এইটা এইরকম আছে, ঠিক আছে, মিডিলের যে অ্যাঙ্গেলটা আছে না এই অ্যাঙ্গেলটা কত 45, এই অ্যাঙ্গেলটা কত 45 বলে দিয়েছে কোশ্চেনে, দেখো অ্যাঙ্গেলটা কত দিয়েছে দেখো 45 বলেছে না, অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে, এই যেটা দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা দিয়েছে। বলছে এখন এর জন্য নিঃসৃত আলোক রশ্মি এবং আপতিত আলোক রশ্মির মধ্যে কত পরিমাণ রশ্মি কি হবে, সরি নিঃসৃত আলোক রশ্মি আপতিত রশ্মির কত শতাংশ হবে, যে রশ্মিটা নিঃসৃত হবে সেই রশ্মিটা আপতিত রশ্মির কত শতাংশ হবে। আচ্ছা ঠিক আছে, কোনো চাপ নেই, কোশ্চেনটা ভালো করে পড়ে নিয়েছো, আপতিত রশ্মির কত শতাংশ হবে নিঃসৃত রশ্মিটা সেটা তোমাকে বের করতে হবে। আচ্ছা দেখো আমি ধরে নিচ্ছি যে নিঃসৃত হচ্ছে সেটা হচ্ছে I1, ম্যালাসের যে সূত্র সেই সূত্রানুযায়ী দেখো না এটা লেখা যাবে I0 ইন্টু সাইন হয় না ওটা কস আসছে, সরি কস স্কয়ার থিটা, তাহলে দেখো না I1 ইকুয়াল টু কত আসবে I0 ইন্টু কস স্কয়ার 45 এর মান কত 1/√2, 1/√2 মানে কত 1/2, তাহলে দেখো না I1 ইকুয়াল টু I0/2, এটা এখানে নামাও, তাহলে I1 ডিভাইডেড বাই I0 ইকুয়াল 1/2 ইন্টু 100, দেখো এটা কাটাকুটি করলে কত পাবে 50%, তাহলে অপশন খুঁজে নাও, এখন অপশন কি হবে 50% অর্থাৎ বি। পরের একটা কোশ্চেন আছে দেখো, একটা এক্স রশ্মি আছে, এক্স রশ্মির নলের বিভব পার্থক্য কত গুণ বাড়িছে দ্বিগুণ, বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, দেখো না ই ভি ইকুয়াল টু HC বাই ল্যামডা হয়, তাহলে দেখো না ল্যামডা প্রপোর্শনাল টু 1/v বলতে পারবো আমরা, হ্যাঁ স্যার পারবো, অবশ্যই পারবো, কেন পারবো না, তোমরা বলছো মানে হবে, তাহলে এটা 1 ধরে নাও, সিমিলার ল্যামডা টু প্রপোর্শনাল টু 1/v2 ধরে নেবে, এরপর কি করবে বলো তো ল্যামডা 1 বাই ল্যামডা 2 বের করবে, আসবে কত v2/v1 আসবে। ওকে কি বলেছিল এখানে দেখো না বিভব পার্থক্য কত গুণ করেছিল দ্বিগুণ, বিভব পার্থক্য কত গুণ করেছিল দ্বিগুণ, তাহলে দেখো না ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইকুয়াল টু এটার রেশিওটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে আমাকে বলেছিল যে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, মানে ল্যামডা 2টা বের করতে হবে, ল্যামডা 2 সমান হয়ে যাবে কত ল্যামডা 1/2, মানে কি হচ্ছে দেখো না অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেক অপশনে খোঁজো, অপশন কি হবে তাহলে অ্যান্সার বি, বোঝা গেছে। আস্তে আস্তে ধৈর্য ধরে দেখো এবং মজা নাও, নিজেও মজা নাও এবং বন্ধুদেরকেও মজা দাও, তাই নাকি, দেখা যাক। পরে দেখো একটা কোশ্চেন আছে, পরের কোশ্চেন কি বলছে দেখো 6 ভোল্ট এবং 3 ভোল্ট দুটো প্রান্তে দিয়ে দিচ্ছে, মাথায় রাখবে ডায়োডের এরকম প্রবলেম থাকলে না আগে তোমাদেরকে কিন্তু দেখে নিতে হবে ডায়োডটা, বলো তো কি দেখে নেবে, এটা কোনো মেয়ে নয় যে দেখে নেবে, ভালো করে এটা মাথায় রাখবে যে ডায়োডটা আগে কোন বায়াস আছে সেটা আগে দেখতে হবে, না হলে আমার টোটালি ভুল হয়ে যাবে, অ্যান্সার ভুল হওয়ার চান্স 100% থেকে যাবে, তখন বলে দিচ্ছি এটা
ডায়োডের প্রবলেম এলেই আগে দেখে নেবে সেটা রিভার্স বায়াস আছে না ফরওয়ার্ড বায়াস আছে। রিভার্স বায়াস হলে চোখ কান নাক বন্ধ করে কত করে দিতে পারো বলতো, 0, ম্যাক্সিমাম টাইম ঠিক হয়ে যাবে। কিন্তু ফরওয়ার্ড বায়াস যদি থাকে তখন কিন্তু আর এটা হবে না। তাহলে এখন দেখতে হবে এটা ফরওয়ার্ডে আছে না রিভার্সে আছে। দেখো না, এটার তো পি, এই পাশে এন, পি পজিটিভ মানে উচ্চ বিভব, এন নেগেটিভ মানে কি নিম্ন বিভব, ওভাবে মনে রাখবে তোমরা। তাহলে দেখো পি পজিটিভ এন নেগেটিভ মানে ঠিকঠাক আছে, তার মানে এটা উচ্চ বিভব নিম্ন বিভব ম্যাচ করছে, তার মানে এটা ফরওয়ার্ড বায়াস আছে। তাহলে বিভব পার্থক্য কত বোথ সাইডের, ভি ইকুয়াল টু দেখো না 3 ভোল্ট। ওকে, আর দিয়ে দিচ্ছে না, আর কত দেওয়া আছে দেখো, আর কত দেওয়া আছে 150 ওহম। তাহলে ভি ইকুয়াল টু কত হয় আই আর, তাহলে আই সমান কত হবে ভি বাই আর, ভি এর মান কত 3/150, 1/50 মানে হচ্ছে 0.02 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো এখানে কি বলেছে। আচ্ছা, দূরদর্শনের সম্প্রচারের জন্য যে কম্পাঙ্কের ব্যবহার করা হয় তার সীমা, এটা হয়ে যাবে 30 থেকে 300, কত বললাম 30 থেকে 300 মেগাহার্জ। ঠিক আছে, এগুলো ইনফরমেটিভ কোশ্চেন, এগুলো একটু তোমাদেরকে মুখস্থ করতে হবে কিন্তু এরকম টাইপের কোশ্চেনগুলো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, আমাদের এমসিকিউ শেষ, নেক্সট কোশ্চেনে এখন যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কোন পরিবাহী ধারক এত ফ্যারাডে বলতে কি বোঝো? আচ্ছা তোমরা একটু বলো না 1 ফ্যারাডে এর সংজ্ঞাটা কি ছিল একটু মনে করো। 1 ফ্যারাডের সংজ্ঞাটা কি ছিল একটু মনে করো, কি ছিল একটু মনে করো তো। কোন একটা ধারকের দেখো একটু সি সমান কত হয় দেখো না, কিউ বাই ভি। হ্যাঁ, তো তাহলে 1 ফ্যারাডে ইকুয়াল টু কত লেখা যাবে দেখো না, 1 কুলম ডিভাইডেড বাই 1 ভোল্ট লেখা যাবে। তো তার মানে কোনো একটা পরিবাহীর বিভব এক পরিমাণ বৃদ্ধি করতে অর্থাৎ 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম আধান লাগে তখন সেটাকে কি বলবো আমরা 1 ফ্যারাডে। সেম টু সেম আমাদের কত বলেছে 0.6 ফ্যারাডে। তাহলে এটা কি হবে বলো তো, কোনো একটা পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে কত কুলম তড়িতাদানের প্রয়োজন হবে, 0.6 কুলম তড়িতাদানের প্রয়োজন হবে, এটাই তার ধারকত্ব। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা কি বলেছে দেখো, কার্বন রোধকে সোনালী বর্ণের অর্থ কি? আচ্ছা, সোনালী বর্ণটা কি ইন্ডিকেট করে আগে জানতে হবে। সোনালী বর্ণটা টলারেন্সকে ইন্ডিকেট করে। কি বললাম? টলারেন্সকে ইন্ডিকেট করে। আর সোনালীর ক্ষেত্রে এটা মেবি 5% হয়, একটু দেখে নেবে তোমরা, শিওর হয়ে নেবে। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে দেখো না, দুটি সুসঙ্গত আলোকগুচ্ছের দশা পার্থক্য। আচ্ছা, সুসঙ্গত মানেই কি সময় সাপেক্ষে তাদের দশাটা সেম ভাবে পরিবর্তিত হবে। সময় সাপেক্ষে যখন দশা সেম ভাবে পরিবর্তিত হয় অর্থাৎ দুটোই কি দশায় থাকবে বলো তো, ইয়াস দুটোই সমদশায় থাকবে। আর দুটোই যখন সমদশায় থাকবে দুটোরই দশা সেম, দুটোরই দশা সেম, দুটোর দশাই যদি সেম হয় দশা পার্থক্য কত হবে আলটিমেট 0। তাহলে অ্যান্সার কত হবে তোমরা এখন লিখে দিতে পারবে 0। আচ্ছা, হিস্টারিসিস কি ধরনের চৌম্বক পদার্থে হিস্টারিসিস দেখতে পাওয়া যায়? এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক, HW মাথায় রাখবে। অয়স্চুম্বক, পরাচুম্বক আর তিরস্চুম্বকের যে পার্থক্যের টেবিলটা আছে না ছায়া প্রকাশনী বইয়ের, ওই টেবিলটা ভালো করে দেখে রেখো, একটা কোশ্চেন কিন্তু ওখান থেকে আসার চান্স থাকবে। ওকে, কি বললাম, অয়স্চুম্বক পদার্থ, পরাচুম্বক পদার্থ এবং তিরস্চুম্বক পদার্থের যে পার্থক্যের টেবিলটা আছে তোমাদের বইয়ে, ছায়ার বইয়ে, সাঁতরার বইও পেয়ে যেতে পারো, দেখে নেবে একটু। ওই সাঁতরার বই ছায়ার বইয়ের যে টেবিলটা পাবে সেই টেবিলের মধ্যে একটা কোশ্চেন কিন্তু আসার চান্স থাকে। তো এটা তোমরা ওই টেবিলটার থেকে পেয়ে যাবে। আমি অ্যান্সারটা জানতে চাইছি, এই অ্যান্সারটা কি হবে, এটা তোমাদের HW। এটা কি করবে আমাকে অবশ্যই কি করবে জানাবে। ওকে, চলো নেক্সট কি বলেছে দেখো, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে হলে গলীয় দর্পণের কোথায় রাখতে হবে? বস্তুকে কোথায় গলীয় দর্পণের রাখতে হবে? কি বলেছে দেখো, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব। আচ্ছা, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব কখন পাবে? যখন 2F এ থাকবে, অর্থাৎ বক্রতা কেন্দ্রে যদি কখনো কোনো বস্তুকে রাখা হয় সেই ক্ষেত্রেই শুধুমাত্র কি হবে বস্তুর আকারে সমান আকারের প্রতিবিম্ব পাবে। এর পরের কোশ্চেনটা কি বলেছে দেখো,
ডাব্লিউ কার্য অপেক্ষকের একটি ধাতুর প্রারম্ভিক কম্পাঙ্ক নিউ। বলে যাচ্ছে কি 2W কার্য অপেক্ষকের ধাতুর প্রারম্ভিক কম্পাঙ্ক কত হবে, এটা বের করতে হবে। চলো বের করানো যাক। মন দিয়ে তাহলে এটা দেখে নাও একটু কি বলেছে, ডাব্লিউ কার্য অপেক্ষক একটি ধাতুর প্রারম্ভিক কম্পাঙ্ক নিউ। টু ডাব্লিউ কার্য অপেক্ষকের জন্য প্রারম্ভিক কম্পাঙ্ক কত হবে, এটা ড্যাশ ধরে নাও। দুটোকে ডিভাইডেড করলে দেখো না 1/2 এটা লেখা যাবে। তাহলে দেখো না নিউ ড্যাশ ইকুয়াল টু কত আসবে, 2 ইন্টু নিউ। তাহলে কত হবে 2 নিউ। আচ্ছা বিপরীত বাসে ডায়োডের রোধের মান কত হয়। আচ্ছা বিপরীত বাসে দেখো না মিডিলের যে নিঃশেষিত অঞ্চলটা ছিল না, পি টাইপ আর এপাশে এন টাইপ, মিডিলে একটা আধানহীন অঞ্চলের সৃষ্টি হচ্ছিল। এই আধানহীন অঞ্চলটাই হচ্ছে আমার রোধের কাজ করে। মাথায় রাখবে বিপরীত বাসে রোধের মানটা অনেক বেশি হয়, ঠিক আছে, অনেক কি বললাম বেশি হবে। নেক্সট কোশ্চেন, দুর্দান্ত একটা কোশ্চেন দিয়েছে। কি বলেছে দেখো কোশ্চেনটাই, বলছে 99 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারের সঙ্গে 1 ওহম শান্ট যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। ওকে, ভালো কোশ্চেন দিয়েছে। গ্যালভানোমিটারের রোধ, গ্যালভানোমিটারের কি দিয়েছে দেখো রোধ, তাহলে জি সমান কত দেওয়া আছে 99। আচ্ছা এসটা কত দেওয়া আছে 1, দুটোরই ওহম। আচ্ছা আমাদের সূত্র কি জানি দেখো না, আইজি ইন্টু জি ইকুয়াল টু আইএস ইন্টু এস। কোশ্চেনটা কি বলেছিল দেখো, মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে, মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত, অর্থাৎ আইজিটা আমাকে বের করতে হবে। দেখো না এটাকে লেখা যাবে এভাবে, আইজি ডিভাইডেড বাই আইএস ইকুয়াল টু এস বাই জি। আচ্ছা এটাকে দেখো না আবার এইভাবেও লেখা যাবে, আইজি ডিভাইডেড বাই আইএস প্লাস আইজি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এস প্লাস জি। এটা মানে আই, তাহলে দেখো আইজি বাই আই ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এস প্লাস জি হবে এটা। আচ্ছা এটাকে এই পাশে শিফট করে দাও, তাহলে আইজি ইকুয়াল টু কত পাবে দেখো না, আইজি ইকুয়াল টু পাবে কিভাবে দেখো, আইএস ডিভাইডেড বাই এস প্লাস জি। আইএস বলতে ওই আইএস নয় কিন্তু, আবার ভেবে নেব ওই আইএস। তাহলে দেখো আইএস ডিভাইডেড বাই সরি জি প্লাস এস হতো, জি প্লাস এস। মান বসাও, তাহলে আই ইন্টু এস এর মান কত আছে দেখো 1, তাহলে 1 ডিভাইডেড বাই 100, কত বললাম 1 ডিভাইডেড বাই 100। তাহলে কি হচ্ছে দেখো না 1 ডিভাইডেড বাই 100 ইন্টু আই, আইজি সমান বের হলো তাহলে এইটা। তার মানে কি হচ্ছে দেখো, মূল প্রবাহের 1/100 ভাগ, কত বললাম 1/100 ভাগ কার মধ্য দিয়ে প্রবাহিত হবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটি বৈদ্যুতিক কেন্দ্র থেকে আর ওহম রোধযুক্ত তারের মধ্য দিয়ে কারখানায় ভি ভোল্টেজ পি ক্ষমতার বিদ্যুৎ সরবরাহ করছে, দেখাও যে আচ্ছা বিদ্যুতের অপচয়টা বলছে ভি স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। ওকে কোনো প্রবলেম নেই। নাও পি সমান আগে দেখো না, পি সমান কারখানার যে পি সমান কত হবে ভি ইন্টু আই, তাহলে আই সমান কত হবে দেখো না পি বাই ভি, করা যাবে এটা। আচ্ছা অপচয় যে ক্ষমতা আসছে সেই ক্ষমতা বাহ্যিক রোধের জন্য পি সমান কত হবে আই স্কোয়ার ইন্টু আর, হয়তো আই স্কোয়ার ইন্টু আর। দেখো আয়ের মানটা এখানে পুট করো, তাহলে পি সমান কত পাবে দেখো না, পি সমান পাবে, এটা ড্যাশ করে দিলাম, পি ড্যাশ সমান কত পাবে দেখো পি স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু আর। দেখো না এই পি স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু আর, এর মধ্যে পি আর আরটা কনস্ট্যান্ট, তাহলে দেখো ভি সরি পি ড্যাশ প্রপোর্শনাল টু 1 বাই ভি স্কোয়ার। দেখো না ব্যস্তানুপাতিক হলো, ব্যস্তানুপাতিক বলেছিল ব্যস্তানুপাতিক হলো, হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বলছে কি
আবেশহীন কুণ্ডলী কাকে বলে তোমাকে এটা জানতে চেয়েছে। ঠিক আছে, মাথায় রাখবে শূন্য সাবেশাঙ্কযুক্ত রোধ কুণ্ডলীকেই আবেশহীন কুণ্ডলী বলে। এখানে দেখো কি লেখা আছে, কুণ্ডলীতে সাবেশ উৎপন্ন হওয়ার ঘটনায় অনেক ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। এক্ষেত্রে কুণ্ডলী গঠনে এমন হওয়া দরকার যাতে সাবেশাঙ্ক শূন্য হয়। সাবেশাঙ্ক কত বলেছে দেখো, শূন্য, এবং রোধটা কত হয়, সসীম হয়। অর্থাৎ শূন্য সাবেশাঙ্কযুক্ত রোধ কুণ্ডলীকেই আমরা কি বলবো, আবেশহীন কুণ্ডলী। ওকে, আচ্ছা চিত্র সহ ব্যাখ্যা করতে বলেছে, এই যে চিত্রটা আছে একটু তোমরা দেখে নিও। এখানে কি বলেছে দেখো, একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে সমান দুটি ভাঁজ করে বেশ কিছু পাকে জড়িয়ে নেওয়া হলো। অর্থাৎ কি, একটা তারকে ধরে নাও এতটা লম্বা, একে ফোল্ড করে নিলে, তারপর কি করলে, জড়িয়ে নিলে। এই ব্যবস্থায় কুণ্ডলীর যে কোনো একটি অংশে পাশাপাশি দুটি তারের তড়িৎ প্রবাহ সমান এবং বিপরীতমুখী হওয়ায় লব্ধি চৌম্বক প্রবাহ শূন্য হবে। অর্থাৎ কি দেখো, একটাতে যদি কারেন্ট নিচের দিকে যায়, একটাতে কি হবে, উপর দিকে। একটাতে যদি ক্লকওয়াইজ যায়, আরেকটাকে দেখো অ্যান্টি ক্লকে যাবে। ওকে, এই জন্যই এই কথাটা বলছে। এর ফলে কুণ্ডলীতে প্রবাহ মাত্রা পরিবর্তন হলেও তড়িৎচুম্বকীয় আবেশ ঘটে না। প্রবাহ মাত্রা পরিবর্তন ঘটছে কিন্তু তড়িৎচুম্বকীয় আবেশ ঘটে না। এটাই হচ্ছিল এর ব্যাখ্যাটা, দেখে নিও তোমরা একটু। এরপর কি বলেছে দেখো না, বিকিরণ চাপের সূত্র। আচ্ছা, বিকিরণ চাপের সূত্র পি সমান কত হয়, আই বাই সি। এটা একটু দাঁড়িয়ে যাও, সম্পূর্ণ শোষণ। আচ্ছা, বিকিরণের ক্ষেত্রে বলেছিল, এটা হচ্ছে সম্পূর্ণ শোষণ হলে এটা হবে, কিন্তু যদি প্রতিফলিত হয়, প্রতিফলিত হলে পি সমান কত হবে, পি সমান হয়ে যাবে তখন 2i বাই সি। এর এককটা তোমাদের জিম্মা। ওকে, তোমরা এককটা কিন্তু অবশ্যই জানিও। ক্ষমতার একক কি হয়, চাপের একক কি হবে। আচ্ছা, এরপর কি বলেছে, একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র দেখো দিয়ে দিচ্ছে এবং কম্পাঙ্ক দেখো দেওয়া আছে। আচ্ছা, এন সমান কত দেওয়া আছে দেখো, এন সমান দেওয়া আছে 2.0 ইন্টু 10⁻10 হার্জ। আচ্ছা, ই সমান কত দেওয়া আছে 4.8 ভোল্ট ইন্টু মিটার স্কয়ার। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছে। আচ্ছা, ওকে, ভেরি গুড, কোনো প্রবলেম নেই, একদম ইজি ভাবে করো, একদম ইজি ভাবে। দেখো না, সি সমান কত হয়, সি সমান হয় ই বাই বি। তাহলে বি সমান কত হবে দেখো না, ই বাই সি। সি সমান যদি ই বাই বি হয়, তাহলে বি সমান কত হবে, বি সমান হবে ই বাই সি। তাহলে দেখো না, সি এর মান জানো 3 ইন্টু 10⁸, ই এর মান জানো, বসিয়ে দিবে, অ্যান্সার চলে আসবে। এটা জানিও, অ্যান্সারটা কত আসছে এটা অবশ্যই জানাবে, কিন্তু অ্যান্সারটা অবশ্যই তোমরা কি করবে, জানাবে। দেখো একটা বেরিয়ে গেল চুম্বক ক্ষেত্র। এরপর কি বের করতে হবে আমাকে, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বের করানোর জন্য এটা ধরে নাও, এটা ধরে নাও, সূত্র কি, সি সমান এন ল্যামডা। তাহলে ল্যামডা সমান কত হবে দেখো না, সি বাই এন। সি এর মান কত, 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই এন এর মান কত, 2 ইন্টু 10⁻10। এটা হয়ে দেখো 1.5 ইন্টু 10⁻−2। তাহলে হয়ে যাবে 0.015 মিটার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, আপেক্ষিকতা তত্ত্ব বিবেচনা না করে এই জি প্লাস, আচ্ছা এই যে প্লাস আছে সেই পরমাণুটার কি বের করতে হবে দেখো না, তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ বের করতে হবে। আচ্ছা, তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ, তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগের ফর্মুলা আগে তোমাকে জানতে হবে। আচ্ছা, ফর্মুলাটা লিখে দিচ্ছি, একটু তোমরা মনে রাখবে এটা, ঠিক আছে। ভিএন ইকুয়াল টু, এটা হয় তোমার জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট এইচ ইন্টু এন। ওকে, আচ্ছা হাইড্রোজেন হিলিয়াম, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে জেড ইকুয়াল টু কত পাবে, 2 পাবে। ই এর ভ্যালু কত, 1.6 ইন্টু 10⁻−19। এপসাইলনের মান কত, 8.854 ইন্টু 10⁻−12। সবকটার একক নিজেরা অবশ্যই বসাবে। এইচের ভ্যালু কত, 6.625
ইন্টু 10⁻⁻34। এগুলো সবার একক আমাকে অবশ্যই জানিও তোমরা। এবং এন এর মান কত, এন কত বলেছে দেখো না, তৃতীয় কক্ষপথ। এটা তুমি টোটাল এই মানগুলো এটাই পুট করবে, পুট করে তোমাদের কাছে একটা বড় সাইজের ক্যালকুলেটর আছে না, সেই ক্যালকুলেটরে পুট করবে। পুট করার পর যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা তোমরা কি করবে আমাকে জানাবে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, বাহক তরঙ্গের কম্পাঙ্ক দিয়ে দিয়েছে, বলছে দ্বিমেরু তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, কম্পাঙ্ক দিয়ে দিয়েছে না, সি সমান হয় এন ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত পাবে দেখো না, সি বাই এন। আচ্ছা, এন এর মান এখানে পুট করবে, দেখবে ল্যামডা ইকুয়াল টু আসবে 1 মিটার। অতএব এল ইকুয়াল টু হবে ল্যামডা বাই 2 অর্থাৎ 0.5। এটা হয়ে যাবে অ্যান্সার। তারপরের কোশ্চেনটা কি বলছে দেখো, সংকট কম্পাঙ্ক বলতে কি বোঝো। সংকট কম্পাঙ্ক কি, সংকট কম্পাঙ্ক হলো সর্বোচ্চ কম্পাঙ্ক যার উপরে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আয়নীয় যে মণ্ডল থাকে বা আয়নের মণ্ডল থাকে সেই মণ্ডলের কোনো নির্দিষ্ট স্তরে প্রতিফলিত হতে পারে, সেটা হয়ে যাবে কি হবে, সংকট কম্পাঙ্ক। আচ্ছা, পটিবিস্তার। পটিবিস্তারটা কি, পটিবিস্তার বলতে কোনো সিস্টেমের বা সিগন্যালের সেই কম্পাঙ্ককে বোঝাবে যার মধ্য দিয়ে কার্যকরভাবে কাজ করতে পারবে। সিস্টেমটা কি করে কার্যকরভাবে কাজ করতে পারবে, ঠিক আছে, বা সিগন্যালটাকে কি করবে প্রেরণ করতে পারবে, সেইটাকেই আমরা কি বলবো, পটিবিস্তার। তাহলে সংকট গেল, পটি গেল, এরপর কি আছে দেখো কি বলেছে দেখো, তড়িৎ দ্বিমেরু স্থিতিশক্তি নির্ণয় করতে হবে। আচ্ছা, স্থিতিশক্তি মানে কি বোঝায়, ধরে নাও এটা একটা তড়িৎ দ্বিমেরু, এটা একটা তড়িৎ দ্বিমেরু, এই পাশে ধরো ইলেকট্রিক ফিল্ড কাজ হচ্ছে। আমি যদি এটাকে এরকম ভাবে ডিফ্লেকশন ঘটাই অর্থাৎ বিক্ষিপ্ত করি, তাহলে একে এরকম বিক্ষিপ্ত করতে কি করতে হচ্ছে বলো তো, আমাকে কাজ করতে হচ্ছে। এই কাজটাই এর মধ্যে কি রূপে সঞ্চিত থাকবে বলো তো, স্থিতিশক্তি রূপে কিন্তু সঞ্চিত থাকবে। আমাকে এই কাজটাই কিন্তু বের করতে হবে। চলো করা যাক। তো আগে আমরা কি করব, ছবিটা এঁকে নিই। ধরে নাও এই পাশ বরাবর আমার ই কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড ই এই পাশ বরাবর কাজ করছে। প্রথম যে অবস্থান তড়িৎ দ্বিমেরুর, ধরে নাও এটা একটা তড়িৎ দ্বিমেরুর অবস্থান, কোণ কত ধরে নিলাম θ1, কোণ কত আছে θ1। এরপর আমি কি করলাম, একে বিক্ষিপ্ত করলাম, কি করলাম, এটা ধরো এটা কত θ2। এই θ1 থেকে θ2 তে বিক্ষিপ্ত করতে কত কার্য করতে হচ্ছে সেটাই আমাকে জানতে হবে। দেখো না, এই রকম যদি আমি করি, তাহলে দেখো এখানে কৌণিক বিস্তার ঘটছে। কৌণিক বিস্তারের ক্ষেত্রে দেখো না এতে টর্কের একটা সৃষ্টি হচ্ছে, আর যখনই রোটেশনাল মোশনে যাবে তখন টর্ক মানেই আমরা কি বুঝবো, ফোর্স। তাহলে কৃতকার্যটা বের করব, কত হবে দেখো না কৃতকার্য, dw ইকুয়াল টু টাউ ইন্টু ডি থিটা। থিটাটা কি কৌণিক বিস্তার। আমি যদি ইন্টিগ্রেশন করি বোথ সাইডে, দেখো থিটার রেঞ্জ কত θ1 থেকে θ2, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত পাবে দেখো, w ইকুয়াল টু θ1 θ2, টাউ মানে কত পিই সাইন থিটা ইন্টু ডি থিটা আসবে। এটা পিটাকে বাইরে বের করে নাও, তাহলে w সমান কত পাবে দেখো, পিই ইন্টিগ্রেশন অফ θ1 θ2 সাইন অফ থিটা ইন্টু ডি থিটা। দেখো এর যদি আমরা ইন্টিগ্রেশন করি কত পাবো, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা, বাট সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, মাথায় রাখবে এটা। তাহলে w ইকুয়াল টু হবে দেখো পিই মাইনাস অফ কস থিটা θ1 θ2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে দেখো না w সমান কত আসবে, w সমান আসবে পিই, প্রথমে আপার লিমিট মাইনাস কস θ2 মাইনাস কস θ2 কস
থিটা 1। তাহলে ডাব্লিউ সমান কত পাবে দেখো, পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। ঠিক আছে, দেখো তোমাদের বইয়ে এইটা নাও পেতে পারো, তোমাদের বইয়ের যে কনসেপ্টটা আছে, যা থিওরিটা আছে, তার বেসে কি বলছে যে এই রকম থেকে আমি থিটা ডিগ্রি কোণে রোটেট করেছি। দেখো এই রকম যদি হয়, এই রকম ভাবে যদি স্থাপন করি, আমার থিটা 1 এর ভ্যালু কত পাবে দেখো 0 ডিগ্রি, থিটা 2টা কত পাবে দেখো থিটা। তাহলে দেখো না, থিটা 1 এর জায়গায় 0 বসাও, থিটা 2 এর জায়গায় থিটা বসাও। থিটা 0 হলে cos 0 এর মান কত হয় 1। তাহলে দেখো ডাব্লিউ সমান কত পাবে, ডাব্লিউ সমান পাবে পিই 1 মাইনাস কস অফ থিটা। এটা হচ্ছে তোমাদের বইয়েরটা। এই লাইনটা ভালো করে মনে রেখো, প্রচুর প্রবলেম কিন্তু এখান থেকে হতে পারে। এই লাইনটা জাস্ট মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। 90 ডিগ্রির থেকে ধরো 180 দিল, 60 ডিগ্রির থেকে 90 ডিগ্রি দিল, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটি আহিত বস্তুর গতিশক্তি নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। আচ্ছা, গতিশক্তি নির্ণয়ের সূত্র বলেছে লিখতে হবে। দেখো, যদি কোনো একটি আহিত কণা এত গতিশক্তি নিয়ে যায় ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে, তাহলে তার সাথে এটা সমান হবে। যদি ইলেকট্রন হয় ইলেকট্রন হবে, যদি অন্য কোনো চার্জ পার্টিকেল হয় তাহলে কিউ করে দেবে। এটাই হয়ে গেল কি গতিশক্তির সম্পর্ক। সমবিভব তল কাকে বলে এটাও তোমরা জানো। সমবিভব তলটা কি, কোনো একটা যদি আমরা সারফেস নিয়ে, এই বোর্ডটাই ধরে নাও একটা সারফেস ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, এর মধ্যে যদি আমি র্যান্ডামলি কয়েকটা পয়েন্ট কনসিডার করে নিই এবং যদি গণনা করে পাই যে প্রত্যেকটা পয়েন্টের বিভব সেম, তখন এই সারফেসটাকে আমি কি বলবো বলতো, ইকুইপোটেনশিয়াল সারফেস, অর্থাৎ সমবিভব তল। পরে দেখো একটা কোশ্চেন দিয়েছে, ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা কি আছে দেখো, ই দিয়ে দিচ্ছে, এস দিয়ে দিচ্ছে, ফ্লাক্স দিয়েছে, একদম ইজি। ফাই ইকুয়াল টু কি হয় ফর্মুলা, ফাই ইকুয়াল টু হয় ই ডট এস। তাহলে দেখো ফাই ইকুয়াল টু ই এর ভ্যালু কত আছে দেখো 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ ডট এস এর ভ্যালু কত আছে দেখো 10 জে ক্যাপ। তাহলে দেখো আই কে তো এর মধ্যে নেই, তাহলে জে এর সাথে জে এর গুণ হবে শুধু, দেন ফাই ইকুয়াল টু কত পাবে দেখো 40। আচ্ছা, এককটা তোমাদের জন্য থাকছে এইচ ডাব্লিউ। কেন এটা তোমাদেরকে আমি এইচ ডাব্লিউ দিচ্ছি, কারণ আছে। তড়িৎ ফ্লাক্সের একক অনেক সময় আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করে, তার জন্য এটা তোমাদের এইচ ডাব্লিউ। আমি অপশন দিয়ে দিচ্ছি, কোনটা হবে আমাকে জানাবে, ভোল্ট ইন্টু মিটার হবে না ভোল্ট পার মিটার হবে, এই দুটোর মধ্যে কোন এককটা এখানে বসবে সেটা আমাকে কমেন্টে জানিও। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, আচ্ছা এসআই পদ্ধতিতে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করতে হবে। চলো, কোনো ব্যাপারই নেই, করা যাক। ধরে নাও এখানে প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ, এটা কি করা আছে, আর্থিং করা আছে। লাইন অফ ফোর্সের যে লাইনগুলো সেগুলো কেমন এরকম ছিল। পাতের ক্ষেত্রফলে দুটো পাতের মধ্যে যে ডিস্টেন্স সেটা ধরলাম ডি, মিডিলে যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আছে সেটা কত ধরলাম কে। কেসটা এখন দেখবে, ছবি পেয়ে গেলে মিডিলে আমাকে স্টেপগুলো দেখবে। মিডিলে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হয়, ইলেকট্রিক ফিল্ড থেকে বিভব বের করতে হয়, বিভব থেকে ক্যাপাসিটেন্স বের করতে হয়। তাহলে প্রথমে ইলেকট্রিক ফিল্ড বের করব, লিখে করছি না, এটা প্রিভিয়াস সেটে আছে অলরেডি, ওখান থেকে তোমরা ইন ডিটেলস পুরোটা দেখে নিও, ঠিক আছে। মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান ই সমান কত হবে বলো তো। দেখো প্রথম পাতের জন্য কত আসে, কে বাই, সরি ভুল লিখে দিলাম, সিগমা বাই হয় সিগমা বাই 2 কে এপসাইলন নট, প্লাস দ্বিতীয় পাতের জন্য কত পাবে সিগমা বাই 2 কে এপসাইলন নট। দুটো যোগ করলাম কেন,
এর জন্য ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে আসবে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে আসবে, সেম ডাইরেকশন তার জন্য। তাহলে দেখো না ই সমান কত পাবে, ই সমান পাবে তুমি সিগমা বাই কে এপসাইলন নট। তাহলে বিভব কত হবে, বিভব ভি সমান দেখো ই সমান কত হয়, ই সমান হয় ভি বাই ডি, দেন ভি ইকুয়াল টু কত আসবে দেখো ই ইন্টু ডি। তাহলে দেখো ই ইন্টু ডি, তাহলে দেখো না ভি সমান কত পাবে, ই এর মান বসাও, দেখো এটা সিগমা ডি বাই কে এপসাইলন নট আসবে। হ্যাঁ স্যার অবশ্যই আসবে। এরপর কি বের করব বলেছিলাম মনে করো না, ধারকত্ব। কি বের করব, ধারকত্ব। ধারকত্বের ফর্মুলা কি, কিউ ইকুয়াল টু সিভি। ইয়েস, কিউ ইকুয়াল টু কি সিভি। অতএব ধারকত্ব সি সমান কত হবে কিউ বাই ভি। আবার দেখুন এর যদি তলমাত্রিক ঘনত্ব সিগমা হয়, সিগমা সমান কত লেখা যাবে কিউ বাই এ আসবে। দেখো এইখান থেকে যদি আমি কিউ বের করি, কিউ সমান কত আসবে দেখো, কিউ সমান আসবে সিগমা ইন্টু এ। পাবো না এটা, তাহলে এখানে পুট করো। তাহলে দেখো সি সমান কত পাবে সিগমা ইন্টু এ ডিভাইডেড বাই ভি, ভি 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 এটা, তাহলে সিগমা ডি কে এপসাইলন নট। সিগমা সিগমা কাটবে, তাহলে সি সমান কত আসবে দেখো কে এপসাইলন নট এ বাই ডি। ধারকত্ব বেরিয়ে গেল। পরে কোশ্চেন কি বলেছে দেখো, এপসাইলন নটের মাত্রা, এপসাইলন নটের মাত্রা, এটা এইচ ডাব্লিউ থাকছে, এইচ ডাব্লিউ এপসাইলন নটের মাত্রা কোন ফর্মুলা থেকে বের করবে তোমরা, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে এপসাইলন নট সমান কত হবে দেখো কিউ ওয়ান কিউ টু বাই, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মাত্রা হয় না, এফ ইন্টু আর স্কোয়ার। দুটো চার্জ আছে, চার্জের মাত্রা কি হয় বলুন তো, চার্জের মাত্রা আইটি, কিন্তু দুটো আছে বলে আইটি এর কি হয়ে যাবে হোল স্কোয়ার, ডিভাইডেড বাই বলের মাত্রা কি হয় এম এল টি টু দি পাওয়ার -2। দূরত্বের মাত্রা কত এল, কিন্তু দেখো স্কোয়ার আছে না, তাহলে এটা হয়ে যাবে কত এল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে আমাকে কি করবে কমেন্টে জানিও। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে এখন দেখতে হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, আচ্ছা সমান্তরাল পাতধারকের একটা প্রবলেম দিয়েছে। আমরা জানি, ধরে নাও এইরকম একটা পিকচার আছে, যদি এই রকম হয় এর জন্য সূত্র কি হয়, সি সমান হয় কে এপসাইলন নট এ বাই ডি। যদি আমার দুটো পার্ট থাকে এরকম, ভেতরে ধরো দুটো পার্টে ডিভাইডেড হয়ে গেছে, এটা ধরে নাও কে ওয়ান, এটা ধরে নাও কে টু, এটার ডিস্টেন্স ডি ওয়ান, এটার ডিস্টেন্স ডি টু, সেই ক্ষেত্রে সি সমান হয় এপসাইলন নট এ বাই ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু। এটা হচ্ছে তার ফর্মুলা। এই ফর্মুলা দুটো আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, বায়ুপূর্ণ আছে, সমান্তরাল পাতধারক আছে, ধারকত্ব গিয়ে কত দিয়েছে দেখো 9 মাইক্রোফ্যারাডে। আচ্ছা তাহলে দেখো না 9 মাইক্রোফ্যারাডে ইকুয়াল টু লেখা যাবে, বায়ু আছে যেহেতু তার জন্য কে ইকুয়াল টু 1, তাহলে এপসাইলন নট এ বাই জাস্ট ডি করা যাবে। পরের কেসে দেখো এটা আমি সি ধরে নিলাম, সি সমান কত হবে দেখো না এপসাইলন নট এ বাই, সূত্র কি বলছে ডি ওয়ান বাই কে ওয়ান, ডি ওয়ান খোঁজো না কত আছে এই যে ডি বাই 3, তাহলে ডি বাই 3, কে ওয়ান কত আছে দেখো 3, তাহলে ডি বাই কত হয়ে যাবে এটা 9 প্লাস, তারপরে ডি কত আছে দেখো না 2d বাই 3, তাহলে 2d বাই 3 ইন্টু 6, দেখো 6 আছে, তাহলে 2 3 6, তাহলে দেখো না সি সমান কত আসছে এপসাইলন নট এ বাই ডি বাই 9 প্লাস ডি বাই 9 হবে এটা। হ্যাঁ স্যার হবে এটা। তাহলে দেখো না সি সমান কত লেখা যাবে, সি সমান লেখা যাবে দেখো 9/2 ইন্টু এপসাইলন নট এ বাই ডি। এইটুকু পার্টটার অ্যান্সার কত দেখো 9। তাহলে দেখো সি সমান কত আসছে 9/2 ইন্টু 9, তাহলে সি সমান আসছে দেখো 81/2, দেন সি ইকুয়াল টু কত আসছে দেখো না 40.5 মাইক্রোফ্যারাডে। দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে, খুব ইজি ছিল। চলো নেক্সট কোশ্চেন।
অনুনাদ কম্পাঙ্ক কি, এটাও আমাদের প্রিভিয়াস সেটের কোশ্চেন। আচ্ছা, অনুনাদ কম্পাঙ্কের শর্তটা নির্ণয় করতে হবে। অনুনাদ কম্পাঙ্কটা কি, এলসিআর বর্তনী যখন আবেশী প্রতিঘাত এবং ধারকী প্রতিঘাত সমান হয়ে যায় সেই ক্ষেত্রে কি হয়, আমার ফ্রিকোয়েন্সিটা সর্বোচ্চ পাল্লায় থাকে, সর্বোচ্চ থাকে, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলবো, অনুনাদ ফ্রিকোয়েন্সি বা অনুনাদ কম্পাঙ্ক বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিও বলে একে। এর শর্তটাকে ওই যে বলে দিলাম, এক্সএল ইকুয়াল টু এক্সি হবে। ওকে, এটা নিজেরা করে নিও। আচ্ছা, প্রতিফলনের ক্ষেত্রে অনুবন্ধী ফোকাস কি, অনুবন্ধী ফোকাস বলতে কি বোঝায়, এমন দুটো ফিক্স পয়েন্ট থাকবে, দুটো পয়েন্টের মধ্যে মিডিলে যদি একটা দর্পণ বা লেন্স রাখি, যে কোনো একটাতে যদি বস্তু রাখি অপর বিন্দুতে অবশ্যই প্রতিবিম্ব পাওয়া যাবে। ওই রকম দুটি নির্দিষ্ট বিন্দুকে কি বলা হয়, অনুবন্ধী ফোকাস বা অনুবন্ধী ফোকাস যুগল। টার্ম চেঞ্জ করে দেয়, মাথায় রাখবে, ফোকাস যুগলও কিন্তু বলে দেয়। এর পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, কোন বস্তুকে অবতল দর্পণের ফোকাস এবং মেরুর ঠিক মাঝখানে রাখলে, অর্থাৎ ইউটা কত করেছে দেখো না, f/2, ইউটা কত করেছে f/2। দেখো আমি সূত্র কি জানি, 1/v প্লাস 1/u সমান কত, 1/f। ইউর মান পুট করো, 1/v প্লাস 2/f ইকুয়াল টু 1/f আসবে। তাহলে 1/v সমান কত হচ্ছে দেখো না, 1/f মাইনাস 2/f। তাহলে দেখো 1/v সমান কত পাবো, মাইনাস 1/f। আচ্ছা, বিবর্ধন বের করতে বলেছে, বিবর্ধনের সূত্র কি সোনারা, বিবর্ধন বিবর্ধন এম সমান অবতল দর্পণ বলেছে না, অবতল দর্পণ বলেছে, তাহলে মাইনাস অফ v/u। আচ্ছা, ভি এর মান কত, 1/f, তাহলে এম ইকুয়াল টু কত আসবে দেখো, মাইনাস মাইনাসে প্লাস 1/f ইন্টু ইউটা কত দিয়েছে, ইউ f/2। আচ্ছা, আমি তো এটা 1/v বের করে নিয়েছি, ভি তো বের করিনি, তাহলে ভি সমান কত হবে দেখো না, এটা ভি সমান কত হবে, মাইনাস এফ। তাহলে এটা এফ ডিভাইডেড বাই f/2, এফ কেটে গেল, তাহলে এম ইকুয়াল টু কত হবে, 2। বিবর্ধন কত তাহলে 2। পরে কোশ্চেন কি বলছে, লেন্সের ফোকাস লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো, মাথায় রাখবে এফ সংখ্যাটা কি, এফ সংখ্যাটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এবং লেন্সের যে ব্যাস হয়, উন্মেষের যে ব্যাস হয় সেই দুটোর অনুপাত। আর এফ সংখ্যা কমলে মাথায় রাখবে লেন্সের কার্যকর উন্মেষ বেড়ে যাবে, আর যত উন্মেষ বাড়বে আলো তার মধ্যে দিয়ে বেশি পাস করবে, আলো যত বেশি পাস করবে প্রতিবিম্ব তত কি হয়ে যাবে, অস্পষ্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, আচ্ছা এখানে একটা দেখো প্রবলেম দিয়েছে, খুব ভালো প্রবলেম করে নি আমরা। ধরে নাও এটা, এই দুটোর মধ্যে দূরত্ব কত, ডি, এটা একটা অবস্থান, এটা দ্বিতীয় অবস্থান, মধ্যবর্তী দূরত্ব কত, এক্স। প্রথমে L1টা এখানে ছিল, তারপর L1 ড্যাশ করা হয়েছে। ওকে, তাহলে দেখো না, এইখান থেকে এইটা আমি ধরলাম কত, u2, তাহলে দেখো না এইখান থেকে এই টোটালটা কত হবে, v2, এইখান থেকে এটা কত হবে, u1, এইখান থেকে এটা কত হবে, v1। করা যাবে? এখন কিচ্ছু না, শুধুমাত্র ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার এসে যাবে, ক্যালকুলেশন করতে পারলেই অ্যান্সার এসে যাবে। দেখো আমাদের যে জেনারেল ফর্মুলা 1/v প্লাস 1/u সমান 1/f, উত্তরের জন্য এটা হয়। আচ্ছা, যেহেতু 1 1 আছে, 1 1 করে দাও আগে। আমাকে কি করতে হবে দেখো, নিচে m আছে না, তাহলে আগে m নিয়ে আসতে হবে। একে m করতে গেলে দেখো না টোটালটাকে v1 দিয়ে গুণ করব, তাহলে কত হবে দেখো না, 1/1 কেন হবে, আর v1 কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে v1 দিয়ে গুণ করলে কেটে যাচ্ছে এটা, তাহলে 1 প্লাস এটা দেখো v1/u1 ইকুয়াল টু v1/f আসবে। এটা মানে তো m1, তাহলে 1 প্লাস m1 ইকুয়াল টু v1/f। করা যাবে এটা? আচ্ছা, সিমিলার একটা পেয়ে গেলাম, সিমিলার একদম সেম টু সেম কত আসবে দেখো না, 1/v2 প্লাস 1/u2 সমান 1/f হবে। এটা পুরোটাকে কত দিয়ে গুণ করবে, এখানে দেখো v1 দিয়ে গুণ করেছিলে, এখানে v2 দিয়ে গুণ করো, তাহলে এটা কত পাবে দেখো না, 1 প্লাস v2/u2 ইকুয়াল টু v2/f। আচ্ছা, এটা মানে কত, m2, তাহলে 1 প্লাস m2 ইকুয়াল টু কত আসবে দেখো, v2/f হবে।
দেখো দুটো ইকুয়েশন পেয়ে গেছি, মধ্যেখানে কি আছে, বিয়োগ আছে, তাহলে এটা থেকে এটা কি করব, বিয়োগ করে দাও। তাহলে কত আসবে দেখো না, 1 প্লাস m2 প্লাস প্লাস হবে না মাইনাস হবে 1 মাইনাস m1 ইকুয়াল টু v2 বাই f মাইনাস v1 বাই f। 1 1 কেটে গেল, এটা কত আসছে দেখো, m2 মাইনাস অফ m1 ইকুয়াল টু v2 মাইনাস অফ v1 বাই f। আচ্ছা দেখো না, v2 থেকে যদি v1 বিয়োগ করো দেখো এই ডিস্টেন্সটা পাবে, এটা মানে কত এখানে x, তাহলে দেখো m2 মাইনাস অফ m1 ইকুয়াল টু x বাই f, দেন f ইকুয়াল টু কত আসবে দেখো না, x ডিভাইডেড বাই m2 মাইনাস অফ m1। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা টিউবলাইট থেকে, আচ্ছা টিউবলাইট কেমন, টিউবলাইট দেখো সরলরৈখিক টাইপের দেখতে না, এবার সরলরৈখিক কোনো উৎস যদি থাকে তার থেকে যে তরঙ্গ মুখটা বেরোবে না সেটা চোঙাকৃতি হয়, কোনো বিন্দু উৎস থেকে যদি বেরোয় মাথায় রাখবে সেটা হচ্ছে গোলাকৃতি হয়, আর অসীম ডিস্টেন্সে যদি কোনো উৎস থাকে সেখান থেকে যে তরঙ্গটা আসবে তার যে তরঙ্গ মুখ পাবে সেটা হচ্ছে সমতল হয়। তিনটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু মাথায় রেখো এগুলো। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, একটা তাগড়া কোশ্চেন দিয়েছে, এটা দারুণ কোশ্চেন, এটা যদি যাকে কি বলে একদম সেই লেভেলের কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মেবি জেইর কোশ্চেন, জেইতে এটা পড়েছিল মেবি, একটু দেখে নেবে কোন সালে এটা বলতে পারবো না। আচ্ছা অঙ্কটা তোমরা পড়ে নাও, আমি সলিউশনটা শুধু করছি, একটু দেখবে শুধু, ঠিক আছে? আচ্ছা একটু যদি মন দিয়ে দেখো না, দেখো টোটালটা কত, এটা ডি, তাহলে দেখো না এইখান থেকে এটা এইটুকুটা কত পাবে দেখো না, ডি বাই টু, এই ডি বাই টুটাই হচ্ছে তোমার কার ভ্যালু বলো তো, ওয়াই এর ভ্যালু, ঠিক আছে? আগে পাথ ডিফারেন্স বের করে নাও, কি বের করবে আগে, পাথ ডিফারেন্স অর্থাৎ ডেল এক্স, তাহলে দেখো না ডেল এক্স সমান কত হবে, ডেল এক্স সমান হবে, ওটা ওয়াই আছে ওয়াই, আচ্ছা এইখান থেকে এই ডিস্টেন্সটা তুমি ক্যাপিটাল ধরে ডি ধরে নাও, তাহলে ওয়াই ইকুয়াল ডেল এক্স ইকুয়াল টু কত পাবে দেখো না, ওয়াই ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি, ওয়াই ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি, স্মল ডির মান দেওয়া আছে, ক্যাপিটাল ডির মান দেওয়া আছে, পুট করবে অ্যান্সার পেয়ে যাবে, আমি করছি একটু দেখো, ঠিক আছে? তাহলে দেখো ডেল এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই এর মান কত বললাম, ডি বাই টু ইন্টু ডি ডিভাইডেড বাই 10d, একটা ডি কাটবে, তাহলে দেখো ডেল এক্স ইকুয়াল টু কত পাবো, ডি বাই 20 পাবো, ডি বাই কত হলো 20। আচ্ছা ডি এর ভ্যালু কত দেখো না, 5 ল্যামডা, তাহলে দেখো ডেল এক্স ইকুয়াল টু কত আসবে দেখো না, 5 ল্যামডা বাই 20, দেন ডেল এক্স ইকুয়াল টু কত পাবে দেখো না, ল্যামডা বাই 4। দেখো ডেল এক্স পেয়ে গেছো, ডেল এক্স পেয়ে গেছো, ডেল এক্স বের করানোর পর আমাদের টার্গেট কি থাকবে, ডেল ফাই বের করাতে হবে, কারণ কি এখানে দেখো না প্রাবল্য চেয়েছে, মানে ম্যালাসের সূত্র আমাকে ইউজ করতে হবে, তাহলে ডেল ফাই বের করে নাও, ডেল ফাই সূত্র কি বলতো, ডেল ফাই সমান হয় 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, তাহলে দেখো ডেল অফ ফাই ইকুয়াল টু কত আসবে, 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স এর মান কত, ল্যামডা বাই 4, পুট করো এখানে ল্যামডা বাই 4, তাহলে দেখো ডেল অফ ফাই ইকুয়াল টু ল্যামডা ল্যামডা কাটলো 2 দুগুণে 4, মানে এটা আসবে পাই বাই 2। আচ্ছা ম্যালাসের সূত্র অনুযায়ী তাহলে কি হবে বলো না, ম্যালাস কি বলছিল, ম্যালাস কি বলছিল, আই ইকুয়াল টু আই নট কস স্কয়ার ডেল ফাই বাই 2, তাহলে দেখো ডেল ফাই এর মান বসিয়ে দাও, এটা পাই বাই 4 হয়ে যাবে, পাই বাই 4 হয়ে যাবে, কারণ 2 আছে এটা, তাহলে cos পাই বাই 4 এর মান কত, 1/√2, তার দেখো স্কয়ার 1/√2 এর স্কয়ার মানে কত, 1/2, দেন i ইকুয়াল টু কত হয়ে যাবে দেখো না, i নট বাই 2, অ্যান্সার এসে গেল। ওকে পরের কোশ্চেন কি বলছে দেখো, বুস্টারের সূত্রটি প্রতিষ্ঠা করতে হবে, এটাও আমাদের প্রিভিয়াস পেজে করা আছে, জাস্ট হালকা করে একটু বলে দিচ্ছি কেসটা, বেশি ডিটেলস এটাই যাচ্ছি না। দেখবে ছবিটা এরকম টাইপের ছিল, ইনকমপ্লিট ছবি আঁকছি জাস্ট তোমাদের বোঝার জন্য, কিন্তু দেখো এইটা আমরা কি করছিলাম আইপি, এটা যদি আইপি হয় এটা প্রতিফলন কোণ, এটাও কত হবে আইপি, আমি ধরে নিলাম এই কোণটা কত আর, তাহলে দেখো না একটা রিলেশনে এখানে আসতে পারবে তুমি, এখানে রিলেশন বলতে ওই রিলেশন নয় কিন্তু মাথায় রাখবে, তাহলে এইখানে কত আসছে দেখো না, আইপি
প্লাস আর প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু কত লেখা যাবে দেখো না, এই টোটাল কোণটা কত হবে 180, 180 করো 180। এইখান থেকে 8টা যদি ক্যালকুলেট করো দেখো 90 80, একটা 90 কেটে গেল, এখানে একটা 90 থাকছে, আইপিটাকে ওই পাশে পাঠালে কি হবে মাইনাস, তাহলে 90 ডিগ্রি মাইনাস অফ কত হবে আইপি। এরপর দেখো মিউ ইকুয়াল টু কত হয় সাইন আই বাই সাইন আর, আর এর মানটা এখানে পুট করো, তাহলে মিউ ইকুয়াল টু কত আসবে দেখো না, সাইন আইপি বাই সাইন 90 ডিগ্রি মাইনাস আইপি আসবে। তাহলে মিউ ইকুয়াল টু কত পাবে দেখো না, সাইন আইপি বাই কস আইপি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি কস থিটা, তাহলে দেখো না সাইন বাই কস সমান কি হয়, তাড়াতাড়ি সাইন বাই কস সমান কি হয় ট্যান, তাহলে মিউ ইকুয়াল টু কত হবে ট্যান অফ আইপি। হয়ে গেল প্রমাণ। পোলারয়েড কোথায় ব্যবহার করা হয়, চশমায়, চশমায় ব্যবহার করে, কে কে চশমা পরে হাত তোলো, তাহলে এটা কোথায় ব্যবহার করে চশমায় ব্যবহার করে। নির্বৃত্তি বিভব ও ও আচ্ছা তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্কের লেখচিত্রটা, এটাও প্রিভিয়াস সেটে ছিল আমাদের, যদি দেখো গ্রাফটা ছিল এরকম, এই পাশে আই যাচ্ছিল, এই পাশে ভি নট ক্যারি করছিল, মনে পড়ছে। আচ্ছা এরপর কি বলেছে দেখো কে আলফা এবং কে বিটা, আচ্ছা এটা এ হবে না আলফা হবে, ঠিক আছে মাথায় রাখবে। যখন ধরে নাও কে একটা কক্ষপথ আছে, নিউক্লিয়াসের সাইডে যেগুলো ছিল না কে এল এম এন, এটা মাথায় রাখতে হবে। যদি এই কে কক্ষপথের একটা ইলেকট্রন ধরো মিসিং হয়ে গেছে, এল কক্ষপথ থেকে যদি ছুটে আসে কোনো একটা ইলেকট্রন এই স্থানটা পূরণের জন্য, তখন যে রশ্মিটা পাবো সেটাকে আমরা কি বলবো কে আলফা রশ্মি। কিন্তু এল এর জায়গায় যদি এটা এম কক্ষপথ থেকে ছুটে আসে না, তখন সেটা হয়ে যাবে কি কে বিটা রশ্মি। মনে থাকবে, হ্যাঁ মনে থাকবে, তোমরা জিনিয়াস, জিনিয়াস হয় জেমস তোমরা এক একটা। পরে কোশ্চেন কি বলেছে দেখো, বামার শ্রেণীর হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য, বামার শ্রেণীর হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য, এটা করছি দেখো লিমেন বামার। আগে আমি ফর্মুলাটা বানিয়ে দিই আগে, 1 বাই ল্যামডা ইকুয়াল টু কত পাবে আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। দেখো লিমেন বামার, বামার তাহলে 2 নম্বরে আছে, মাথায় রাখতে হবে, তাহলে n1 এর ভ্যালু কত হবে 2 হবে। আচ্ছা হ্রস্বতম বলেছে না দীর্ঘতম, হ্রস্বতম বলেছে, তাহলে n2 এর মান কত হবে n2, মাথায় রাখবে এটা, যখন দীর্ঘতম বলবে তখন আমি কাছের মান বসাবো, যখন হ্রস্বতম বলবে তখন আমি দূরের মান বসাবো, অর্থাৎ n2 সমান কত হয়ে যাবে তখন ইনফিনিটি। আর এর মান জানো রিডবার্গ কনস্ট্যান্ট, বসিয়ে করে 1 বাই আগে ল্যামডা বের করবে, তারপর ল্যামডা বের করে আমাকে অ্যানসারটা জানিও। পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে 20 মিনিট। আচ্ছা t1 সময়ে 1/3 অংশ, t2 সময়ে এত অংশ ক্ষয়প্রাপ্ত হলে t2 মাইনাস t1 এর মান নির্ণয় করতে। খুব ইজি কোশ্চেন, ইভেন এই টাইপের কোশ্চেন নিটে এসছে, এই টাইপের কোশ্চেন নিটে পড়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটু ঘেঁটে যদি দেখে নাও অবশ্যই নিটে পাবে কোশ্চেনটা এই রকম টাইপের, ঠিক আছে। চলো আমরা তো করি, নিটে আসুক আর জিসে আসুক, আমাদেরকে করে বেরোতে হবে আগে। আচ্ছা প্রথমে আমি ধরে নিলাম n1 আছে, n1 অবশিষ্ট আছে, তাহলে n1 অবশিষ্ট থাকলে n0 মাইনাস প্রথমে কত বেরিয়ে ক্ষয়প্রাপ্ত হয়েছে দেখো 1/3, তাহলে এটা দেখো না করা যাবে n0 বাই 3, তাহলে দেখো না n1 সমান কত পাবে, n1 সমান পাবে তুমি n2 n0 বাই 3, তাহলে দেখো না n0 বাই n1 এর ডেটাটা কত আসবে 2/3 হবে। ওকে একটা পেয়ে গেলাম। একইভাবে আমি যদি n2 ধরি পরেরটাই, তাহলে n2 সমান কত আসবে n0 মাইনাস n0 2/3, এটা যদি ক্যালকুলেশন করো এটা তুমি পেয়ে যাবে, দেখো এটা ভুল করে দিলাম গো, এটা একটু ভুল হয়ে গেল, এটা এরকমই থাক, আমি এটা নিয়েই কাজ করে দেবো আপনি। তাহলে n2 সমান কত হয়ে যাবে দেখো, এটা n0 বাই 3, দুটো পেয়ে গেলাম। এরপর ফর্মুলা n0 বাই n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি, কি বললাম n0 বাই n, মনে রাখতে হবে ফর্মুলাটা, কি বললাম n0 বাই n হবে না এখানে n1 হবে, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার স্মল টি 1 বাই ক্যাপিটাল টি। আচ্ছা n0 বাই n আমি এইখান থেকে বের করে নিচ্ছি আরেকবার, দেখো তাহলে n0 বাই যদি আমি n1 করি, তাহলে দেখো 3টা উপরে গেল 2টা নিচে আসলো,
তাহলে এটা কত যাচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে 3/2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার T1 বাই ক্যাপিটাল T। সিমিলার এই একটা পার্ট এলো, আর একটা পার্ট যদি আমি বের করি n0 বাই n2 ইকুয়াল টু এটা কত আসবে 2 টু দি পাওয়ার স্মল t2 বাই ক্যাপিটাল T। তাহলে এটা কত হয়ে যাবে দেখো n0 বাই n2 ইকুয়াল টু এটা পাবে তুমি n0, এটা 3 আসবে দেখো। তাহলে এটা কত হয়ে গেল 3, তাহলে 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার t2 বাই t। এই একটা রিলেশন পেয়ে গেলাম। এরপর কি করবো, এই দুটো রিলেশনকে না ডিভাইডেড করে দাও। কি করবে, ডিভাইডেড করে দাও। ডিভাইডেড করলে কি পাবে দেখো, আচ্ছা আমাকে বের করতে হবে t2 মাইনাস, তাহলে এটা ডিভাইডেড বাই এটা করব, মানে 2 নং ডিভাইডেড বাই 1 নং করব। ওকে, দুটো ডিভাইডেড করো, তাহলে 3 ডিভাইডেড বাই 3 উপরে যাবে 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, দেখো এইটা ডিভাইডেড বাই এটা করলে সূচকের নিয়ম লাগাও, তাহলে এটা মাইনাস অফ এটা হবে। তাহলে দেখো 1/t ইন্টু t2 মাইনাস অফ t1, এটা কেটে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত থাকছে দেখো না 1 বাই ক্যাপিটাল T ইন্টু t2 মাইনাস অফ t1। দুই সূচকের এটা তোমরা কি করবে বলো তো, তুলনা করো। তুলনা করলে কি পাবে দেখো 1/t ইকুয়াল টু 1/t ইন্টু t2 মাইনাস অফ t1 ইকুয়াল টু পাবে 1। তাহলে দেখো t2 মাইনাস অফ t1 ইকুয়াল টু পাবে কত, ক্যাপিটাল T। ক্যাপিটাল T এর মান দেখো কত আছে 20, তাহলে t2 মাইনাস অফ t1 ইকুয়াল টু কত আসবে 20। বোঝা গেছে? আচ্ছা, পরের কোশ্চেন কি আছে দেখো, কে বিটা। কে বিটা কাকে বলে মাথায় রাখবে, যখন একটা প্রোটন একটা নিউট্রনে ট্রান্সফার হয়, কি বললাম, একটা প্রোটন যখন একটা নিউট্রনে ট্রান্সফার হয় তখন যে রশ্মিটা বেরোয় সেটা হয়ে যাবে কি বিটা প্লাস। কিন্তু ঠিক রিভার্স যদি হয়, নিউট্রনটা প্রোটনে রূপান্তরিত হয় তখন কিন্তু হয়ে যাবে বিটা মাইনাস। আচ্ছা, এর পরে কোশ্চেন বলছে কি জেনার ডায়োডে বৈশিষ্ট্য কি বলছে দেখো, পরে কোশ্চেনটা বলছে জেনার ডায়োডের বৈশিষ্ট্য আউটপুট বৈশিষ্ট্য লেখাটা কি করতে হবে, অঙ্কন করতে হবে। এটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে, এটা তোমরা সবাই পারবে, তাই এই কোশ্চেনটা স্কিপ করলাম। এই কোশ্চেনটা কি করলাম, স্কিপ করলাম। ওকে, দেখো নেক্সট এরপর কি বলছে দেখো, জেনার ব্রেকডাউন বলতে কি বোঝো। আচ্ছা, যদি গ্রাফটা দেখো না, দেখবে এইখান থেকে আসার সময় হঠাৎ করে নেমে যেত, দেখবে একটা ফিক্সড ভোল্টেজ থাকতো কিন্তু কারেন্টের মানটা কি হতো হঠাৎ করে প্রচুর বেড়ে যেত। এই যে এইটাকেই বলা হচ্ছে কি জেনার ব্রেকডাউন। আচ্ছা, 3 হার্টজ পাওয়ার সূত্র মাথায় রাখবে, 3টি ফেজ যুক্ত যে সার্কিটগুলো থাকে না, সেই সার্কিটের যে পাওয়ার হয় সেটাই হচ্ছে 3 হার্টজ পাওয়ারের সূত্র। পাওয়ারের সূত্রটা কি, P ইকুয়াল টু হয় √3 ইন্টু I0 V0 cos phi। ওকে, চলো নেক্সট কি বলছে দেখো। আচ্ছা, নেক্সট বলছে গ্যালিয়াম আর্সেনিক কে ব্যবহার করা হয় কেন, কি জন্য ব্যবহার করা হয়, সৌরকোষ নির্মাণে। ঠিক আছে, এটা তোমরা করে নিবে, এটা আমার লেখা আছে, একটু দেখে নিও, এটা তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে, এটা একটু দেখে নেবে। আচ্ছা, এর পরের কোশ্চেন ট্রানজিস্টর কি। ট্রানজিস্টরকে মাথায় রাখবে দুটো পার্টে বিভক্ত করা হয়। কি পার্টে, একটা হচ্ছে ট্রান্সফার আর একটা হচ্ছে রেজিস্টার। এই দুটোকে কম্বাইন যদি করা হয় তখন হয়ে যাবে কি ট্রানজিস্টর। ট্রানজিস্টারে তাহলে বাংলা আক্ষরিক অর্থ কি হবে, স্থানান্তরিত প্রতিরোধক। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোথায় গেল, ফটোডায়োডকে বিপরীত বায়াসে রাখা হয় কেন, বা ফটোডায়োড বিপরীত বায়াসে কাজ করে কেন। একটাই কারণে করে, ফটোডায়োডকে যখন আমরা বিপরীত বায়াসে রাখবো, ডায়োড বিপরীত বায়াসে থাকলে কি হয় দেখো, নিঃশেষিত অঞ্চলের মান বেশি হয়, অর্থাৎ প্রশস্ত হয় অঞ্চলটা যত প্রশস্ত হবে তত বেশি কিন্তু সংবেদনশীল প্রতিক্রিয়া পাওয়া যায়, এই কারণে। পরে দেখো একটা ম্যাথ দিয়েছে, আইসি দেওয়া আছে, আইসি কত আছে দেখো, আইসি দেওয়া আছে 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা কত হবে দেখো না, 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার আসবে। আচ্ছা, দেখো নিঃসৃত ইলেকট্রনের এত অংশ কি বলছে দেখো সংগ্রাহকে পৌঁছয়। তাহলে সংগ্রাহকে যদি যায় তাহলে আলফার মান দিয়ে দিচ্ছে, আলফা কত দেওয়া আছে তাহলে দেখো না 99.5/100, অর্থাৎ আলফার মান দিয়ে দিচ্ছে 0.995। আলফা সমান কত হয়, আলফা সমান IC/IE,
দেখো আইসির মান জানো, আলফার মান পেয়ে গেলে আই বের করতে পারবে না তোমরা, এইখানে থেকে আইটা বের করবে আগে। আচ্ছা আমাকে আর একটা জিনিস চেয়েছে, দেখো ভূমি প্রবাহ আর বিবর্ধন, আরো দুটো জিনিস আছে। তাহলে দেখো না আর একটা রিলেশন হয় না, আইসি প্লাস আইবি ইকুয়াল টু আইই। দেখো আমি প্রথমে বের করে নিচ্ছি আইসি, এইখান থেকে বের করালাম আইই, দুটোর মান যদি এখানে পুট করে দিই আইবি পাবো। হ্যাঁ স্যার পেয়ে যাবো আইবি, তাহলে তোমাদের জিম্মা আইবিটা তোমরা বের করবে। ওকে নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখো, প্রবাহ বিবর্ধন অর্থাৎ বিটা চেয়েছে, বিটা সমান কি হয় আইসি বাই আইবি, পুরো লিঙ্কেড আছে দেখো আইসি বাই আইবি। বি এইখান থেকে পেয়ে গেলে আইসি আগে থেকে আছে, দুটোর মান বের করবে, রেশিও করবে, অ্যান্সার চলে আসবে। এটা তোমরা জানাবে অ্যান্সারটা। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বাফার গেট। বাফার গেট কি মাথায় রাখবে, বাফার গেট হচ্ছে এমন একটা গেট যার কোনো লজিক্যাল রিলেশন নেই, সে শুধু সিগন্যালকে ট্রান্সফার করে। যদি আমি ইনপুটে 1 দিই আউটপুটেও 1 পাবো, ইনপুটে যদি 0 দিই আউটপুটেও 0 পাবো, এটা মাথায় রাখতে হবে। এরপর কি বলেছে দেখো না, ন্যান্ড গেট থেকে কিভাবে অ্যান্ড গেট প্রস্তুত করা হয় সেটা বর্তনীর সাহায্যে দেখাতে হবে, কোনো প্রবলেম নেই, খুব সোজা। কি আছে দেখো ন্যান্ড গেট, এটা কি গেট অ্যান্ড গেট, এর সাথে একটা বাবাল দিলে ন্যান্ড গেট, এটা এ এটা বি, এখানে কত হবে এ ডট বি, বাবাল আছে তাই কি হবে বার। এরপর কি করবে আরো একটা ন্যান্ড গেট দাও, বাট ন্যান্ড গেটের দুটো যে ইনপুট ছিল সেগুলোকে কি করব শর্ট করে দাও, শর্ট করে দিয়েছি। এখানে যদি এ থাকে এই পাশে গেলে এ বার হবে, তাহলে এটা কত হয়ে যাবে দেখো না এ ডট বি এর ডবল বার, আর ডবল বার থাকা মানেই কি সেটা সিম্পল হয়ে যাবে এ ডট বি। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, তড়িৎ কোষের মিশ্র কোষ সময় বর্তমানে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্তটা। আচ্ছা প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত বের করতে হবে মিশ্র কোষ সমবায়, খুব ইজি কোশ্চেন এটাও। দেখো মুখস্থ রাখতে হবে তোমাদেরকে আগে আই এর মানটা, আই সমান হয় এম এন ই ডিভাইডেড বাই এম আর প্লাস এন আর, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কিন্তু এটা কোনো উপায় নেই, এটা মুখস্থ করে তোমাদেরকে রাখতে হবে। দেখো আই এর মানটা ম্যাক্সিমাম যদি তুমি পেতে চাও, আই ম্যাক্স কখন হবে দেখো না, যখন নিচের পার্টটা মিনিমাম হবে, তাহলে আই ম্যাক্স হবে যখন এম আর প্লাস এন আর কি হবে সর্বনিম্ন। আচ্ছা এটা সর্বনিম্ন কিভাবে করব একটু দেখে নাও, দেখো না এম আর প্লাস এন আর, এই পার্টটাকে এভাবে লিখতে পারি আমি, রুট আন্ডার এম আর এর হোল স্কোয়ার প্লাস রুট আন্ডার এন আর এর হোল স্কোয়ার। দেখো না এটাকে তো আবার এভাবেও লেখা যাবে, রুট আন্ডার এম আর মাইনাস রুট আন্ডার এন আর এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট আন্ডার এম এন আর স্মল আর। এটার মান মিনিমাম করতে গেলে দেখো এটাকে 0 করতে হবে, তাহলে এটাকে 0 করো, অতএব রুট আন্ডার এম আর মাইনাস রুট আন্ডার এন আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা 0 হলে দেখো না এটা আর এটা সমান হলে তখনই তো 0 হবে, তাহলে করে দাও, তাহলে রুট আন্ডার এম আর ইকুয়াল টু রুট আন্ডার এন আর, তাহলে দেখো এম আর ইকুয়াল টু এন আর হয়ে গেল প্রমাণ আমার, এটাই শর্তটা ছিল। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, তামার রোধাঙ্ক দিয়ে দিচ্ছে, রো দিয়ে দিচ্ছে, রো সমান কত হয় দেখো না 1.6 ইন্টু 10⁻⁻6 ওহম ইন্টু সেমি, কোন এককে আছে দেখো সেমি এককে আছে, তোমাকে চেয়েছে কি রোধ, এটাকে না মিটারে ট্রান্সফার করে নাও, সেন্টিমিটার থেকে মিটার গেতে কি করতে হয় একটু ভাবো তো, মিটার থেকে সেন্টিমিটার গেলে কি করতে হয় 100 দিয়ে গুণ, সেন্টিমিটার থেকে মিটারে এলে 100 দিয়ে ভাগ, মানে দেখো ইন্টু 10⁻² করলেই হয়ে যাবে ওহম ইন্টু মিটার। তাহলে রো সমান কত আসবে দেখো 1.6 ইন্টু 10⁻8 ওহম ইন্টু মিটার। রো পেয়ে গেছি, দেখো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ এল দিয়ে দিচ্ছে কত 1, এল যদি 1 হয় ক্ষেত্রফল কত হবে 1। আচ্ছা এখন বলছে যে রোধ কত হবে, আচ্ছা রোধের ফর্মুলা কি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এটাই তো রোধের ফর্মুলা, কাজ করবে অ্যান্সার আনবে জানাবে কত আসছে, তিনটিরই মান জানা আমাদের, ওকে এটা জানিও তোমরা। আচ্ছা ফিউজ তারের ব্যাসার্ধ আর সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা পাওয়ার শর্তটা তোমাকে নিরূপণ করতে হবে, এটাও আমাদের প্রিভিয়াস সেটের কোশ্চেন, এটা এখানে করছি না, এটা প্রিভিয়াস সেট থেকে তোমরা দেখে নিও। তারপরে দেখো একটা মিটার ব্রিজের প্রবলেম আছে। আচ্ছা এইবারের এইচএসে কিন্তু দুটো পার্ট খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মিটার ব্রিজ
আর একটা হচ্ছে তোমাদের গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার, গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার। কারণ এর আগের বছর পোটেনশিওমিটার পড়ে গেছে, পোটেনশিওমিটার পড়ার চান্স তাই কম। মিটার ব্রিজ আর গ্যালভানোমিটার ভালো করে দেখে রাখো। কোশ্চেনটা কি বলছে দেখো, একটি মিটার ব্রিজের বাম পাশে কত রোধ আছে 3 এবং ডান ফাঁকে কত রোধ আছে 4, তখন তারের এত সেন্টিমিটারে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। রোধ দুটিকে অদল বদল, অর্থাৎ 3-এর জায়গায় 4 করছে, 4-এর জায়গায় 3 করছে, অদল বদল করে দিলে নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাচ্ছে? 15 সেন্টিমিটারে পাওয়া যাচ্ছে। ওকে, বলছে ব্রিজটির প্রান্তিক দুপ্রান্তের ত্রুটি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কত ছিল দেখো 3, তাহলে 3/4। আচ্ছা প্রথমে আগে সূত্রটা একটু জেনে নাও। সূত্রটা P/Q = R/S। এখানে সেই হিউস্টন ব্রিজের প্রবলেমটাই কিন্তু আমরা ইউজ করব, এটা মাথায় রাখবে। কিসের প্রবলেম বললো? হিউস্টন ব্রিজের প্রবলেম। তাহলে R/S = আমার আসবে L প্লাস λ1 ডিভাইডেড বাই 100 মাইনাস L প্লাস λ2। তাহলে দেখো প্রথমে কত ছিল 3, তাহলে 3/4 = L। L এর মান প্রথমে কত আছে দেখো 41.1 প্লাস λ1 ডিভাইডেড বাই 100 মাইনাস 41.1 প্লাস λ2। আচ্ছা এইখান থেকে দেখো না λ1 λ2 দিয়ে একটা রিলেশন পাবে, সেটা তোমরা বের করবে। এখন দেখো রোধ দুটোকে যদি অদল বদল করে দাও, মানে এখন কত হয়ে গেছে দেখো 4/3। 4/3 হলে কত হবে দেখো না, L এর জায়গায় এখন কত হয়ে যাবে দেখো 15, তাহলে 15 প্লাস λ1 ডিভাইডেড বাই 100 মাইনাস 15 প্লাস λ2। দেখো এখান থেকে ওই λ2 আর λ1 দিয়ে একটা রিলেশন পাবে। সেই দুটো রিলেশনকে কি করবে? সেই দুটো রিলেশনকে তোমরা অপনয়ন পদ্ধতি করবে। অপনয়ন পদ্ধতি করলে দেখো λ1 আর λ2টা বেরিয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে কারশফের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। এটাও আমাদের দেখবে প্রিভিয়াস সেটে আছে, এর আগের সেট অর্থাৎ 3 নাম্বার সেটে কিন্তু ওটা করা আছে, সেখান থেকে ওটা দেখে নিও। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। আচ্ছা, একটি কুণ্ডলীর স্বাবেশাঙ্ক এত হেনরি, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে এত, বলছে তড়িৎচালক বল শূন্য হবে কত সময়ে? কোনো অসুবিধাই নেই। দেখো না ই সমান কত হয়? ই সমান কত হয়? -L * di/dt। তাহলে দেখুন এইটা শূন্য বলেছে তো, তাহলে দেখুন L * di/dt এর অ্যান্সারও কত আসবে? 0ই আসবে। এর মান দেখো ওখানে দিয়ে দিচ্ছে, তাহলে দেখো না L * d/dt t² মাইনাস ই, সরি মাইনাস নেই, t² * e⁻t। আচ্ছা এটা ইউবির ফরম্যাটে তোমরা ভাঙলে কি পাবে দেখো, L * প্রথমে দেখো এর ডেরিভেটিভ এর কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট থাকে, তাহলে কত হবে দেখো না 2t * e⁻t। তারপরে দেখো এটা কনস্ট্যান্ট থাকে, এটা ডেরিভেটিভ হবে, এটা হয়ে যাবে -t² e⁻t = 0। তাহলে দুটোকে দুদিকে নিয়ে নাও, এটা এই পাশে পাঠিয়ে দিলে 0, এই পার্টটাকে রাখো, তাহলে t² * e⁻t = 2 * t * e⁻t। দেখো এখানে t = কত আসবে? 2 সেকেন্ড। তাহলে আমার অ্যান্সার কত হবে? 2 সেকেন্ড। আচ্ছা, পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে IRMS এর সূত্রটি নির্ণয় করতে হবে। IRMS এর সূত্রটি তোমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। দেখো IRMS সমান কত হয়? প্রতি পূর্ণ চক্রের জন্য করছি 1/t হবে, ইন্টিগ্রেশন অফ 0 to t হবে, আচ্ছা I² * dt হোল টু দি পাওয়ার হাফ। ওকে, আচ্ছা এখানে I এর ভ্যালু কত বসাবে? আমরা জানি এসি কারেন্টের ক্ষেত্রে I = কত হয়? I0 sin of ω t। তাহলে এটা এখানে পুট করবে, পুট করার পর কি করবে বলো তো? প্লেন ইন্টিগ্রেশন করে যাবে। ইন্টিগ্রেশন করলে যে ফাইনাল লাইনটা পাবে, সেই ফাইনাল লাইনটা আসবে IRMS সমান I0/√2। এখানে ইন্টিগ্রেশনটা নিজেরা করে নিও একটু।
এটা তোমাদের বইই আছে, তাই এটা করে দিলাম না আর। এরপর কি বলেছে দেখো, একটি অণুবীক্ষণ যন্ত্রের অভিনেত্র এবং অভিলক্ষ, প্রথমে নেত্র আছে, হ্যাঁ মাথায় রাখবে। আচ্ছা, অভিনেত্র এবং অভিলক্ষ, আগে এটা লিখে রাখি, প্রচুর না হলে গুলিয়ে যাবে। প্রথমে আছে অভিনেত্র, এফি, এফি কত দিয়েছে দেখো 0.3। আচ্ছা, অভিলক্ষ, অভিলক্ষ কত দিয়েছে, এফওটা 0.4। আচ্ছা, এরপর দিয়েছে তোমার ব্যবধান দিয়ে দিচ্ছে, এদের মধ্যে ব্যবধান অর্থাৎ এল, এল কত দেওয়া আছে দেখো 0.2 মিটার। এরপর আমাকে কোশ্চেনটা জানতে চেয়েছে কি, আচ্ছা অভিনেত্র অভিলক্ষ যদি স্থান বিনিময় করে তাহলে কৌণিক বিবর্ধন অপরিবর্তিত থাকে। অভিনেত্র এবং অভিলক্ষ যদি স্থান বিনিময় করে তাহলে কৌণিক বিবর্ধন কি হয় দেখো অপরিবর্তিত থাকে, অর্থাৎ দুই ক্ষেত্রে বিবর্ধন আমার কি হবে সমান হবে। এটাই কোশ্চেন আমাকে বলেছে, কিন্তু দুই ক্ষেত্রে বিবর্ধন কি হবে সমান হবে। আচ্ছা, বিবর্ধনের সূত্র এম সমান আমরা কি জানি দেখো না, এম সমান হয় এল বাই এফও ইন্টু 1 প্লাস ডি বাই এফ ই হবে। আচ্ছা, এটা যদি m1 ধরি এবং অপরটা যদি m2 ধরি, m2 সমান কত হবে l বাই এফ ই 1 প্লাস ডি বাই এফ ও। ঠিক আছে, এই দুটোকে ইকুয়াল করে তুমি কার, আচ্ছা এখন দেখো আমাকে চেয়েছে এটা m2 এর ক্ষেত্রে এই যে দূরত্বটা কত হবে সেটা চেয়েছে, তো এইটাই l1 ধরে নিলাম। আচ্ছা, এখানে d এর মান কত হবে বলো না, d সমান হবে কত 25 সেন্টিমিটার। এটা মাথায় রাখবে, 25 সেন্টিমিটার মানে d এর মানটা কত 1/4 মিটার, মানে হচ্ছে 1/4 বলতে কত পাবে 0.25 মিটার। এখানটা কিন্তু ঠিকঠাক করে বসাবে, দুটো জায়গায় ইকুয়াল করবে, ইকুয়াল করে আচ্ছা আমি একটু করে নিচ্ছি আগে। আচ্ছা, এল, এল এর মান কত দেখো 0.2 ডিভাইডেড বাই এফও, এফও এর মান কত দেখো 0.4 ইন্টু 1 প্লাস ডি, ডি মানে কত দেখো 0.25, 0.25 ডিভাইডেড বাই এফি, এফি কত দেখো 0.3 ইকুয়াল টু L1 বাই এফি, এফি কত 0.3 ইন্টু 1 প্লাস ডি এর মান কত ডি 0.25 ডিভাইডেড বাই এফও, এফও কত দেখো 0.4। এটা ক্যালকুলেশন একটু করতে হবে। দেখো এটা 0.2 ইন্টু এটা এখানে চলে যাবে 0.3 প্লাস 0.25 ইকুয়াল টু L1 ইন্টু 0.4 প্লাস 0.25 আসবে এটা। আচ্ছা, এই পার্টটা দেখো নিচে কেটে যাবে, কেটে গেল, তাহলে এটা কত আসছে দেখো না, আমাকে L1টা বের করতে হবে, তাহলে L1 ইকুয়াল টু আসছে দেখো 0.2 ইন্টু 0.0 তো হবে না আর 5 ডিভাইডেড বাই 0.65। এটা একটু তোমরা ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশন করে দেখবে L1 এর ভ্যালু কত আসছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে পাতলা প্রিজমের ক্ষেত্রে একটা প্রমাণ দিয়েছে, দেখো পাতলা প্রিজমের ক্ষেত্রে ওটা আমাকে প্রমাণ করতে হবে, খুব ভালো প্রমাণ, এটা দেখে রেখো একটু। ধরে নাও এটা একটা পাতলা প্রিজম, এটা কি হচ্ছে খুব কম, এটা ধরে নাও I1, এটা R1, এটা কত R2, সরি এটা হবে না, এটা হচ্ছে I2। তাহলে দেখো না পাতলা প্রিজমের ক্ষেত্রে আলোক রশ্মি আমার ধরে নিচ্ছি যদি খুব কাছাকাছি পড়ে, অবিলম্বের যদি খুব কাছাকাছি পড়ে, সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো I1, R1, R2, I2 এগুলো সব কি হচ্ছে ক্ষুদ্র কোণ বিশিষ্ট হয়ে যাবে না। তাহলে দেখো না, আচ্ছা আগে ডেল সূত্রটা আমরা লিখে নিই, ডেল সমান কি হয় I1 প্লাস I2 মাইনাস অফ এ। যদি দেখো সব খুব ক্ষুদ্র হয় এবং উপাদানে যদি প্রতিসরাঙ্ক মিউ হয়, মিউ সমান কি হয় সাইন অফ I1 ডিভাইডেড বাই সাইন অফ R1। যদি I1 R1 খুব ক্ষুদ্র হয় সেই ক্ষেত্রে কত হবে দেখো না মিউ ইকুয়াল টু হয়ে যাবে কত I1 বাই R1। তাহলে I1 ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখো না, I1 ইকুয়াল টু বেরোচ্ছে মিউ R1। অনুরূপে যদি 2 দিকে করো তাহলে I2 সমান কত পাবে দেখো না মিউ ইন্টু মিউ ইন্টু R2। I1 I2 এর মান এখানে তুমি পুট করো, পুট করলে কি পাবে দেখো
মিউ কমন যাবে, পড়ে থাকবে R1 প্লাস R2 মাইনাস অফ এ। আর এই R1 প্লাস R2 মানেই কি বোঝায়, সেই একেই তো ইন্ডিকেট করে। তাহলে মিউ এ মাইনাস অফ এ। তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে দেখো, মিউ মাইনাস 1 ইন্টু এ। দেখো প্রমাণ হয়ে গেল, ওটা এটা ওইখানে নেই, ঠিক আছে। পরে কোশ্চেন, আচ্ছা এটা এখানে চলে এসেছে। সুসংগত আলোক উৎস বলতে কি বোঝো? এটাও আমাদের প্রিভিয়াস পেজে ছিল। কি ছিল মনে করো তো, দুটো উৎস থাকবে, দুটো উৎস থেকে যে তরঙ্গটা বেরোবে সেই তরঙ্গগুলার দশা পার্থক্য প্রত্যেকটা মোমেন্টে সেম থাকবে, অর্থাৎ দুটোই সেম ফেজে থাকবে। সেই রকম উৎস হলে তাদেরকে আমরা কি বলবো, সুসংগত আলোক উৎস। আচ্ছা ব্যতিচার অপবর্তনের প্রধান পার্থক্য মাথায় রাখবে। ব্যতিচারে যে ঝালর গুলো গঠিত হয়, প্রত্যেকটা ঝালরের উইথ অর্থাৎ যে চাওড়া সেটা কি থাকে, সেম থাকে, কিন্তু অপবর্তনে সেটা থাকে না, 1 নাম্বার। আর 2 নাম্বার কি, ব্যতিচারের ক্ষেত্রে যেটা অন্ধকার সেটা অন্ধকারই থাকবে পুরোপুরি, এবং যেটা আলোকিত অংশ সেটা আলোকিতই থাকবে, কিন্তু অপবর্তনে সেটা কিন্তু হয় না, অর্ধেকটা আলো থাকে অর্ধেকটা অন্ধকার থাকে, এটা মাথায় রাখবে। আচ্ছা ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় লেভেলের কোশ্চেন দিয়েছে, এটা লাস্ট কোশ্চেন আমাদের। এটা দেখো একটা শর্টকাট ট্রিকে দেখাচ্ছি, মনে রাখবে ট্রিক্সটা, ঠিক আছে। প্রথমে না একটা আগে গ্রাফ এঁকে নিও তোমরা। কি বললাম, প্রথমে একটা কি এঁকে নেবে, গ্রাফ এঁকে নেবে, একদম জানদার কোশ্চেন, এটা মাথায় রাখবে, প্রচুর পড়েছে এই দেশে, এরকম টাইপের কোশ্চেন প্রচুর এসছে, মানে প্রচুর এসছে। দেখো প্রথমে সর্বোচ্চ কত দূর গেছে, দেখো অষ্টম উজ্জ্বল পটি পর্যন্ত গেছে, তাহলে আমাকে 8টা উজ্জ্বল পটি কিন্তু আঁকতে হবে, মাথায় রাখবে এটা। 1 2 3 4 5 6 7 8। দেখো অষ্টম উজ্জ্বল পটি কোথায় পাচ্ছি আমি, এখানে 8 লাইট লিখে রাখা। তৃতীয় অন্ধকার পটি 1 2 3, এখানে পাচ্ছি তৃতীয় ডার্ক। তাহলে দেখো না কতগুলো লুপ পাচ্ছি, 1 2 3 4, নাম্বারিং করে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 নিয়ে 11টা, টোটাল 11টা লুপ আসছে। দেখো তাহলে 11 ইন্টু 0.5 কত হবে, আগে হিসাব করে নাও। এটা দেখবে আসবে 5.5, কত আসবে এটা, 5.5 ইন্টু বিটা, বা তোমরা যেটা ওয়াই জানো সেটাই। বিটাটা কি, বিটাটা হচ্ছে ঝালর প্রস্থ। ঝালর প্রস্থের ফর্মুলা কত ছিল মনে করো তো একটু, বিটা ইকুয়াল টু কি ছিল, ডি ল্যামডা বাই স্মল ডি। বিটা ইকুয়াল টু কি ছিল, ডি ল্যামডা বাই স্মল ডি। তাহলে এখানে আমরা পুট করব, তাহলে 5.5 হবে এটা। ইন্টু ডি ল্যামডা বাই ডি। আচ্ছা ডি কত দিয়েছে দেখো না, 2 মিটার, ছিদ্র থেকে পর্দা দূরত্ব কত দেওয়া আছে, 2 মিটার, ইন্টু ল্যামডা কত আছে, ল্যামডা খোঁজো, ল্যামডা দেওয়া আছে দেখো 480 ন্যানোমিটার, 480 ন্যানোমিটার, ডিভাইডেড বাই স্মল ডি কত দিয়েছে দেখো 30 মিলিমিটার, তাহলে 30 মিলিমিটার। আচ্ছা ন্যানোমিটারটাকে তাহলে প্রথম আগে মিটারে ট্রান্সফার করে নি, এটাকে মিটারে ট্রান্সফার করে নি, একে মিটারে ট্রান্সফার করতে যেহেতু ন্যানো আছে -9 হয়ে যাবে, এটা যেহেতু মিলি আছে 10⁻³ হয়ে যাবে। ওকে আচ্ছা এরপর এটা তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে অ্যান্সারটা কি করবে জানাবে। আশা করি এই সেটের যে নতুনত্ব কোশ্চেনগুলো ছিল সব কোশ্চেনগুলোই তোমাদের কাছে ক্লিয়ার। আমাদের প্লেলিস্টে যাবে, অবশ্যই ভিজিট করবে, প্লেলিস্টে আরও অন্যান্য সাবজেক্টের কিন্তু দেওয়া আছে, ম্যাথের দেওয়া আছে, কেমিস্ট্রির দেওয়া আছে, বায়োলজির দেওয়া আছে, ওইগুলো একটু দেখে নিও, তোমাদের অনেক উপকার হবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরের দিন আবার একটি নতুন সেট নিয়ে আলোচনা হবে। ভালো থেকো সবাই।